হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। সবাই তোরা ভালো আছিস? সবার মন শরীর ভালো আছে? কিউট কিউট বাচ্চারা, মন শরীর ভালো থাকলে কিউট একটা স্মাইল দে এবং আজকের এই সম্পূর্ণ লেকচারটা দেখার জন্য রেডি হয়ে যা। তোর মন ভালো আছে? ওকে, আসেন। মন ভালো আছে? যদি মন ভালো থাকে তাহলে একটা কিউট স্মাইল দে, আর যদি মন ভালো না থাকে তাহলে কি করতে লাগবে সবাই জানিস? ফোর্সফুলি একটা কিউট স্মাইল দিতে লাগবে এবং লেকচারটা দেখতে দেখতে মন ভালো হয়ে যাবে, এতটুকু তো গ্যারান্টি আমি দিতেছি। ওকে, তো আমরা কি করব আজকের এই সলিড ফিজিক্সের খুব সুন্দর একটা কিউট লেকচার স্টার্ট করতে যাচ্ছি। এতদিন অবধি আমরা সলিড ফিজিক্সের ক্ষেত্রে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস পড়ছি। লেটেস্ট ক্রিস্টাল স্ট্রাকচার নিয়ে আমরা পড়াশোনা করছি এবং তারপরে লেটেস্ট ভাইব্রেশন নিয়ে আমরা পড়াশোনা করছি, ব্র্যাক্স ল নিছি, এক্স রে ডিফ্রাকশন, এগুলো আমরা সবকিছু পড়াশোনা করছি। বাট আজকের থেকে যে পড়াশোনাটা করতে যাচ্ছি সেটা কিন্তু এই যে সলিড ফিজিক্সের, অর্থাৎ কোনো একটা সলিড, কোনো একটা মেটাল, এই ধরনের যে ম্যাটার গুলো আছে তার বিভিন্ন প্রপার্টিস আমরা পড়াশোনা স্টার্ট করতে যাব। তো আজকের লেকচারে কি পড়াশোনা করব? আজকের লেকচারে পড়াশোনা করব কোনো একটা যদি মেটাল নেই, সলিড হিসেবে কোনো একটা মেটাল নেই, সেই মেটালের বিভিন্ন থার্মাল প্রপার্টি গুলা কি করব, স্টাডি করব এই চ্যাপ্টারে। ওকে, তো আমরা পড়তে যাচ্ছি থার্মাল প্রপার্টিস অফ মেটাল। ওকে, তো সলিড ফিজিক্স এর খুব সুন্দর একটা জিনিস পড়াশোনা করব। এমন কিছু চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ইন্টারেস্টিং। সলিড ফিজিক্স এর একটু কিন্তু লেকচার মাথায় রাখি যে বেশি সংখ্যক লেকচার হবে, হ্যাঁ, সিলেবাসটা একটু বড় আছে, বাট সুন্দর লেকচার হবে, কিউট লেকচার হবে। প্রত্যেকটা লেকচার দেখবি একদম। আমরা কি করব, সিকোয়েন্স অনুযায়ী পড়াশোনা করতে থাকবো, যে একটার পর একটার পর একটার পর স্টেপ গেলে কেমন করে যাবে তোরা বুঝতে পাবি। যেমন ক্রিস্টাল স্ট্রাকচার দেখে সবকিছু বুঝতে পারছিস, লেটেস্ট ভাইব্রেশন থেকে বুঝতে পারছিস, ঠিক তেমনই কিন্তু তোদের এই যে পরের পার্টগুলো আসবে তোরা বুঝতেই থাকবি। চল, এত কথা না বলে আমরা স্টার্ট করে দিতেছি আজকের পড়াশোনা। সেটা হচ্ছে থার্মাল প্রপার্টিস অফ মেটাল। ওকে, থার্মাল প্রপার্টিস অফ মেটাল। তো থার্মাল প্রপার্টিস বলতে বুঝতেই পারছিস যে টেম্পারেচার রিলেটেড কিছু প্রপার্টিস আসবে মেটালের ভিতরে, সেগুলোই আমরা স্টাডি করব। ওকে, তো প্রথম কোশ্চেন সবার মাথায় যেটা আসে, বলে স্যার হোয়াট ইজ মেটাল। আশা করি এটার উত্তর দেওয়ার কোনো দরকার নেই। ওকে, তুই নর্মালি জানিস যে মেটাল কি জিনিস। মেটাল হচ্ছে এমন কিছু ম্যাটেরিয়াল যার ক্ষেত্রে কি হচ্ছে, আউটার মোস্ট সেলে হচ্ছে ফ্রি ইলেকট্রন থাকে না, সিঙ্গেল ইলেকট্রন থাকে। মাথায় রাখিস যে কোনো কোনো ম্যাটেরিয়াল থাকতে পারে যেগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, আউটার মোস্ট সেল হচ্ছে কমপ্লিটলি ফুল থাকতে পারে, ইনার্ট গ্যাস যেমন, না, ওগুলা এখানে পড়াশোনা করতেছি আমরা। এখানে মেটাল নিয়ে পড়াশোনা করতেছি। মেটাল মানে কি হচ্ছে, তার যে আউটার মোস্ট সেল আছে সেইখানকার ইলেকট্রনটা গিয়েছে একটা ফ্রি ইলেকট্রন আছে। এবার ফ্রি ইলেকট্রন থাকা মানে ও কি করবে, ছোটাছুটি করবে। এই ছোটাছুটি করার জন্য বিভিন্ন ধরনের প্রপার্টি শো করবে, সেগুলো আমরা এখানে কি করব, স্টাডি করব। এবার তোদের অনেকের মাথায় একটা কোশ্চেন আসবে, স্যার একটা ফ্রি ইলেকট্রন কি ছোটাছুটি করবে, তার জন্য কি করবেন? আরে এমন হয় না। এক মোলের ভিতরে আমরা জানি অ্যাভোগাড্রোর নাম্বার অফ কি থাকে, হচ্ছে পার্টিকেলস থাকে। ওকে, যেমন সেটা হচ্ছে 10⁻23 অর্ডারে। এবার তাহলে বল, প্রত্যেকটা থেকে যদি একটা একটা করে ইলেকট্রন থাকে তাহলে কতগুলো ইলেকট্রন আছে? এমন প্রচুর প্রচুর পরিমাণ কি আছে, ফ্রি ইলেকট্রন আছে। তো এই যে ফ্রি ইলেকট্রনকে যখন আমরা কনসিডার করব, তখন আমরা কি করব, হচ্ছে ফ্রি ইলেকট্রনের যে ছোটাছুটি করবে, ওর যে মুভমেন্ট আসবে, ওর মুভমেন্টের জন্য বিভিন্ন ধরনের প্রপার্টিস আমরা শো করবে। ওকে, ওইটা এবং ওই যে প্রপার্টি গুলো শো করবে সেটাই আমরা কি করব, হচ্ছে এইখানে আমরা পড়বো। তাহলে মেটালের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রনের ছোটাছুটি আসবে, তার জন্য থার্মাল প্রপার্টি গুলো কি কি আছে সেটা আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। যেমন ওকে, আমরা বিভিন্ন ধরনের থার্মাল প্রপার্টি এক্সপ্লেন করব। রেজিস্টিভিটি আছে, কন্ডাক্টিভিটি আছে, ওকে, তারপরে হিট ক্যাপাসিটি আছে, এমন প্রচুর কিছু কি করব আমরা, হচ্ছে স্টাডি করতে থাকবো। ওকে, সাসেপ্টিবিলিটি আছে, খুব সুন্দর সুন্দর জিনিস, সেগুলো আমরা আলোচনা করব। ওকে, এখন অনেকের মাথায় আসতেছে এমন করে যে স্যার টেম্পারেচার সাথে রেজিস্টিভিটি সম্পর্ক ছোটবেলায় পড়ছিলি, মনে আছে? টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে রেজিস্টিভিটি বাড়তে থাকে, হ্যাঁ না, কারণটা বাধা বেশি পায়, তো রিলেশন তো আছে। তো আমরা তখন যখন ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়ছি ওইটা জিনিসের উপরে এতটাও ফোকাস করি নাই, বাট এখন আমরা ফোকাস করবো যে টেম্পারেচারের সঙ্গে রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি কেমন করে চেঞ্জ হয়, সাসেপ্টিবিলিটি, তারপরে হচ্ছে হিট ক্যাপাসিটি, সেটা স্পেসিফিক এট কনস্ট্যান্ট ভলিউম, স্পেসিফিক এট কনস্ট্যান্ট প্রেসার, এগুলা আমরা বিভিন্ন কিছু আমরা আলোচনা করার চেষ্টা করবো। ওকে, তো আলোচনাটা প্রসেস কেমন হবে, ভালো করে আমি 10 মিনিট আমাকে টাইম দে। 10 মিনিটে আমি তোদের পুরো চ্যাপ্টারের ওভারভিউ দিয়ে দিচ্ছি যে পড়াশোনার ডিরেকশন কেমন হওয়া উচিত আর কিসের জন্য এই ডিরেকশনে আমরা পড়াশোনা করব। প্রথমে এটা জিনিস বুঝে নে। ওকে, তো স্পষ্ট ভাষায় কয়েকটা জিনিস আমি বলতেছি, তোরা ভালো করে শোন, একদম ব্রডার একটা কি দিতেছি, ভিউ দিতেছি। ওকে,
তো এইখানে আমরা যখন থার্মাল প্রপার্টিস পড়তে যাব কার উপর বেস করে পড়াশোনা করব, সেটা পড়াশোনা করব হচ্ছে এই যে ফ্রি ইলেকট্রনটা আছে তার উপর বেস করে। এবার ফ্রি ইলেকট্রনটা আমি আবার ইলেকট্রনটা বলতে একটা কথা মাথায় আসে, কিন্তু এমন অসংখ্য ফ্রি ইলেকট্রন আছে যে কোনো একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, যে কোনো একটা মেটাল নে ওঠায় নে, ওটার মধ্যে কয়েক মোল মোল কি আছে হচ্ছে মেটাল পাচ্ছিস, তার মানে ওটার ভিতরে কত আছে হচ্ছে অসংখ্য অসংখ্য হিউজ নাম্বারে কি হচ্ছে ফ্রি ইলেকট্রন পাচ্ছিস। ওকে, এবার এই ফ্রি ইলেকট্রন যেহেতু আছে, ফ্রি ইলেকট্রনকে আমরা কি করি হচ্ছে ইলেকট্রন গ্যাসের এই ফ্রি ইলেকট্রন গুলাকে আমরা কি করি হচ্ছে কিছু নন ইন্টারেক্টিং গ্যাসের সঙ্গে কনসিডার করি, নন ইন্টারেক্টিং আইডেন্টিক্যাল অ্যান্ড ডিস্টিংগুইশেবল গ্যাসের সঙ্গে। তো এই কথাটা শোনা শোনা লাগতেছে, যারা যারা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ছিস তাদের কাছে শোনা শোনা লাগতেছে, বলে নন ইন্টারেক্টিং আইডেন্টিক্যাল অ্যান্ড ডিস্টিংগুইশেবল, তার মানে এখানে কি ইউজ করতে লাগবে, অবভিয়াসলি একটা ম্যাক্সওয়েলস বোলসম্যান স্ট্যাটিস্টিক্স, দ্যাট ইজ ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স ইউজ করতে লাগবে। ওকে, তো কি হইলো, যেহেতু একটা মেটালের ভিতরে হিউজ অ্যামাউন্টের ফ্রি ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন গুলো র্যান্ডমলি ছোটাছুটি করতেছে, তাহলে র্যান্ডমলি ছোটাছুটি করতেছে, সেটার অ্যানালজি কার সঙ্গে করতে পারি আমরা হচ্ছে আইডিয়াল গ্যাসের সঙ্গে কনসিডার করতে পারি। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রেও কি হচ্ছে এখানে প্রচুর পরিমাণ গ্যাস মলিকুল থাকে যারা একজন আরেকজনের মধ্যে কোনো ইন্টারাকশন করে না, তার জন্য তাদের মধ্যে ওকে ইন্টারাকশন করে না, ওরা কি করতেছে প্রচুর পরিমাণ কি হচ্ছে ছোটাছুটি করতেছে, তাদের ওদের আমরা ফ্রি ইলেকট্রনকে গ্যাসের সঙ্গে কনসিডার করতেছি। এবার গ্যাসের সঙ্গে কনসিডার করার সময় ধরলাম এটা কি হচ্ছে আইডেন্টিক্যাল অ্যান্ড ডিস্টিংগুইশেবল, তার মানে হচ্ছে ম্যাক্সওয়েলস বোলসম্যান স্ট্যাটিস্টিক্স আমরা ইউজ করব। সো ম্যাক্সওয়েলস বোলসম্যান স্ট্যাটিস্টিক্স ইউজ করে আমরা কি করতে পারবো হচ্ছে কন্ডাক্টিভিটি, তারপরে হচ্ছে ক্লাসিক্যাল থিওরি দ্বারা এভারেজ এনার্জি কেমন করে ডিস্ট্রিবিউটেড থাকবে, যেটাকে আমরা বলি ডুলংস পেটিট ল বলি। হ্যাঁ, তো এগুলা আমরা কি করব ক্যালকুলেট করব, কিন্তু তারপরে বর্তীতে যাব গিয়া আরো ফার্দার যখন স্টাডি করার চেষ্টা করব, যেমন হিট ক্যাপাসিটি, সাসেপ্টিবিলিটি, এগুলো যখন পড়াশোনা করার চেষ্টা করবো না, তখন দেখবো আর ক্লাসিক্যাল থিওরি দ্যাট ইজ ম্যাক্সওয়েলস বোলসম্যান স্ট্যাটিস্টিক্স কাজ করে না। তারপরে আমাদের হচ্ছে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স এর হেল্প নিতে লাগবে, কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স আসবে এবং তারপরে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স কি করবে সেগুলাকে স্পেসিফিসিটি, সাসেপ্টিবিলিটি এই জিনিসগুলোকে কি করবে হচ্ছে এক্সপ্লেন করবে। আর এগুলাকে এক্সপ্লেন করার জন্য হিট ক্যাপাসিটি যে এক্সপ্লেন করবে, এগুলোর জন্যই পরে আমাদের হচ্ছে বিভিন্ন থিওরি গুলো আসবে, যেমন হচ্ছে আইনস্টাইন থিওরি, ঠিক আছে, ডিবেটি কিউব থিওরি, এই থিওরি গুলো আমরা কি পাবো হচ্ছে পরবর্তীতে পড়াশোনা করব। তো এখন যদি ফোকাস করিস একদম ফার্স্টের দিকে, তাহলে হচ্ছে কি হচ্ছে ফ্রি ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রনকে আমরা হচ্ছে গ্যাসের সঙ্গে কনসিডার করতেছি এবং সেটাকে ফার্স্টে ম্যাক্সওয়েলস বোলসম্যান স্ট্যাটিস্টিক্স দিয়ে কতটুকু এক্সপ্লেন করতে পারি সেটা প্রথমে দেখার চেষ্টা করি। ওকে, এটার এক্সপ্লেনেশনে যেখানে আটকাবো তারপরে হচ্ছে ফার্দার আমরা এক্সপ্লেনেশনের দিকে যাব। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে ল্যাব ইন্ট্রোডাকশন। ওকে, look, the elements which has one loosely bound electron, okay, in outer most cell, they have they behave like metal. Okay, this loosely bound electron play an important role in explanation of thermal properties of metal. Okay, according to classical theory, loosely
bound electron considered as free electron. So they we have like free electron gas. Okay, we have like free electron gas. Okay, in classical this free electron gas consider as non interacting. Okay, non interacting gas which is like ideal gas. Okay, so Maxwell Boltzmann statistics used for it. According to this assumption of classical theory, we can explain conductivity, okay, and resistivity. ঠিক আছে, electric and thermal. Okay, electric and thermal resistivity, but we cannot explain heat capacity and susceptibility. Okay, susceptibility তোর একটা সাসেপ্টিবিলিটি বানানটা ঠিক আছে, দেখে নিস একটু। হ্যাঁ, susceptibility etc. Okay, so it was failure of classical theory or Maxwell's Boltzmann statistics. Okay, so further we will use quantum statistics. আমি পুরো চ্যাপ্টারটার গল্প লিখে রাখলাম। যা যা করতে যাব, যা যা ঘটবে সবকিছু প্রথমে বলে দিলাম। এবার তোদের জানাই দিছি সবকিছু। এখন কি করব, আমি সবকিছু দেখাবো যে যেগুলো যেগুলো কথা বলছি একদম ঠিকঠাক কথা বলছি। হ্যাঁ, তো লেখে নে। আর যখন আমি তোদের মার্কারের জন্য একটু লিকুইড পানের ব্যবস্থা করতেছি, হ্যাঁ, তোরা পাইলে তোরাও একটু বেশি করে লিকুইড পান করে নে। মার্কারের মতো শুধুমাত্র একটাই কাজ করিস না, যে উইথ কালার উইথ স্মেল লিকুইড পান করিস না। হ্যাঁ, তোদের লিকুইড যেন কি হয়েছে, স্মেললেস কালারলেস হয়। ওকে,
সো আমাদের টার্গেট কি হবে বোঝার চেষ্টা করে এই চ্যাপ্টারে। এখন আমাদের টার্গেট হবে হিট ক্যাপাসিটিকে এক্সপ্লেন করা। হ্যাঁ, তো আমরা কি করি, হিট ক্যাপাসিটিকে এক্সপ্লেন করার চেষ্টা করি ইউজিং কি হচ্ছে ক্লাসিক্যাল থিওরি, দেখি এক্সপ্লেন করতে পায় কি পায় না। ওকে, এবার কেমন করে বুঝবো যে হিট ক্যাপাসিটিকে এক্সপ্লেন করতে পায় কি পায় না? এর একটাই প্রসেস, সেটা কি হচ্ছে প্রথমে থিওরিটিক্যাল কার্ভ জান না, যদি থিওরিটিক্যাল মানে থিওরিটিক্যাল বলে সরি প্র্যাকটিক্যাল কার্ভ জান, প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট কর, এক্সপেরিমেন্ট করে যে রেজাল্টটা পাইছিস না, সেই রেজাল্টটা যদি কি করতে পারে থিওরি এক্সপ্লেন করতে পারে মানে থিওরি ঠিক আছে, আর প্র্যাকটিক্যাল রেজাল্টটাকে যদি থিওরি এক্সপ্লেন করতে না পারে তার মানে অবভিয়াসলি থিওরি ঠিক নাই, তাহলে ফার্দার আরো নতুন থিওরির খোঁজ করতে লাগবে। কারণ প্র্যাকটিক্যাল তো আর ভুল হইতে পারে না, ভুল হইতে পারে কি থিওরি ভুল হইতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট থিওরি জোগাড় করা তোর দায়িত্ব। প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের দায়িত্ব হচ্ছে নেচার নিয়ে নিছে, হ্যাঁ নেচার বানায় দিছে বলে এটাই হবে, এবার তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট থিওরি তোরা খোঁজ। ওকে, তো আমরা একটু পর প্র্যাকটিক্যাল কার্ভ দেখার চেষ্টা করবো। ওকে, প্র্যাকটিক্যাল কার্ভ কেমন আসে আমরা একটু পর দেখবো, এবং ওইটাকে কি করবো হচ্ছে এক্সপ্লেন করবো বিভিন্ন থিওরি দ্বারা, এটা হচ্ছে মেন টার্গেট। তো তার আগে যেহেতু হিট ক্যাপাসিটিতেই এত প্রবলেম, তাহলে হিট ক্যাপাসিটি কি জিনিস একবার একটু বোঝার চেষ্টা করি। আমি তোদের এই হিট ক্যাপাসিটিটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে বোঝাইছি, থার্মোডাইনামিক্সে বোঝাইছি, বহুত জায়গায় বহুত ভাবে বোঝাইছি। চল আবার, কারণটা কোন ব্যাচে কোন স্টুডেন্ট কোথায় থাকিস জানি তো না, তো আবার আমি নতুন করে কি করতেছি হচ্ছে হিট ক্যাপাসিটিটাকে এইখানে কি করতেছি হচ্ছে সলিড স্টেট ফিজিক্সের ক্ষেত্রে একবার পড়াচ্ছি। ওকে, যারা আগে পড়ছিস আমার কাছেই একই গল্প শুনবি, কিন্তু একটু কি করবে ফোকাস দিয়ে শুনে শিখতে পাবি অনেক কিছু। হ্যাঁ, আর প্রত্যেকবার যখন পড়াই নতুন কিছু তো আসেই, তো নতুন কিছু হয়তো আসতেও পারে। ওকে, তো চল আমরা প্রথমে যেটা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি। ওকে, তো হিট ক্যাপাসিটি কি জিনিস? হিট ক্যাপাসিটি হচ্ছে তোর কাছে কোনো একটা কি আছে হচ্ছে ম্যাটেরিয়াল আছে। ওকে, এবার ম্যাটেরিয়ালটার তুই যদি হিট দিতে থাকিস ওই ম্যাটেরিয়ালটার টেম্পারেচারও কি করবে ইনক্রিজ করবে। তোরা থার্মোডাইনামিক্সে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখছিস যে হিট প্রপোর্শনাল টু কি হচ্ছে টেম্পারেচার। হিটের মেজারমেন্ট করার একটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটির নাম কি হচ্ছে টেম্পারেচার। হিট যত বাড়তে থাকে টেম্পারেচার বাড়তে থাকে। তাহলে কোনো একটা যদি সাবস্টেন্স থাকে, ওকে, সো ফর এক্সাম্পল হিসেবে বলতেছি এইটা একটা সাবস্টেন্স আছে না, তো যে কোনো একটা সাবস্টেন্স আছে, সেই সাবস্টেন্সটাকে আমি হচ্ছে কতটা হিট দিলে এই সাবস্টেন্সটার ঠিক আছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করবে, সেইটাকে কি বলি আমরা হিট ক্যাপাসিটি। অর্থাৎ সিম্পল জিনিস যদি বলি, এমন একটা কি আছে তোর কাছে ম্যাটেরিয়াল আছে, সেই ম্যাটেরিয়ালটার এখন এই অবস্থায় এর টেম্পারেচার কত আছে, সাপোজ কত হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এইখান থেকে তোকে হিসাব করতে লাগবে যে কত অ্যামাউন্টের হিট দিলে এই হিটটা কি করবে হচ্ছে এই টেম্পারেচারটাকে ইনক্রিজ করে 26 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করবে। ওকে, তাহলে এই যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করার জন্য যে অ্যামাউন্টের হিট সাপ্লাই দিতে লাগতেছে তাকে আমরা কি বলি হচ্ছে হিট ক্যাপাসিটি বলি। ওকে, এবার কথা হচ্ছে এই ম্যাটেরিয়ালটা কি ছোট হইতে পারে বড় হইতে পারে, এই ম্যাটেরিয়ালটা কেউ নিল সেম ম্যাটেরিয়াল, ধরে নিয়ে এটা আয়রন নিল, হ্যাঁ না আয়রন নিল, এবার আয়রনের এই বলটা কত নিল হচ্ছে এত বড় নিল, হ্যাঁ এটা আয়রনের এই বল আছে, তাহলে এইটার ধরে প্রথমে কত ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এটা থেকে তোকে কত করতে লাগবে 26 ডিগ্রি সেন্টিগ্রেড করতে লাগবে। তো এটা করার জন্য তোকে কি করতে লাগবে, এখন এইখানে যদি সাপোজ কথা 2 জুল হিট দিসলি, এখন 2 জুলের থেকে কি লাগবে হচ্ছে বেশি লাগবে, কারণটা অ্যামাউন্ট কি হচ্ছে বেড়ে গেছে। এই যে অ্যামাউন্ট বাড়তে থাকবে তার জন্য সেম সাবস্টেন্সের ক্ষেত্রে হিট ক্যাপাসিটি কি হচ্ছে ডিফারেন্ট হচ্ছে। তো এটা একটা প্রবলেমেটিক জিনিস, কতগুলা মুখস্থ রাখবি, কতগুলা মনে রাখবি যে কতটুকুর জন্য কতটুকু। এর জন্য আমরা কি করি একদম সিম্পল সাদামাটা বুদ্ধি করি, যে যদি আমরা 1 গ্রামের জন্য জানি, ঠিক আছে 1 গ্রাম কোন সাবস্টেন্সের 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করার জন্য হিট দিতে লাগে এতটুকু, এটা যদি জানি তাহলে সেটা তোর হচ্ছে 10 গ্রাম হোক 15 গ্রাম হোক 20 গ্রাম হোক সবগুলোর জন্য করতে পারবি। 1 গ্রামের জন্য যদি জানিস 10 গ্রামের জন্য কি ওটাকে 10 দিয়ে গুণ করে দিবি, 15 গ্রামের জন্য ওটাকে কি দিবি 15 দ্বারা গুণ করে দিবি। তো এই যে কোনো একটা 1 গ্রাম সাবস্টেন্সের ঠিক আছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করার জন্য যে অ্যামাউন্টের হিটের দরকার তাকে আমরা বলি স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ওকে, তখন আমরা তাকে কি বলি আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাহলে হিট ক্যাপাসিটি কি জিনিস, যে কোনো সাবস্টেন্সের ক্ষেত্রে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করার জন্য যে অ্যামাউন্টের হিট দিতে লাগে তাকে আমরা হিট ক্যাপাসিটি বলি। আর হচ্ছে যদি ওইটাই কি করিস হচ্ছে 1 গ্রামের জন্য বলিস যে 1 গ্রাম সাবস্টেন্সের
কি করবি হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করার জন্য যে অ্যামাউন্টের হিট সাপ্লাই করতে লাগতেছে তাকে তো কি বলবি হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি জানা থাকলে তুই হিট ক্যাপাসিটি আরামসে বের করতে পারিস, কত অ্যামাউন্টের তোর কি আছে হচ্ছে সাবস্টেন্সটা আছে অত দ্বারা মাল্টিপ্লিকেশন করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে এতটুকু? তার মানে আমরা কি বলতে পারি, সেম ম্যাটেরিয়ালের স্পেসিফিক হিট কি আছে, সেম আছে, অর্থাৎ আয়রনের স্পেসিফিক হিট সব ক্ষেত্রে কি হবে হচ্ছে সেম হবে, হ্যাঁ না? কিন্তু এদের যদি কি করিস তুই হচ্ছে হিট ক্যাপাসিটি দেখিস, হিট ক্যাপাসিটি কিন্তু সেম আয়রনের হিট ক্যাপাসিটি ডিপেন্ড হতে পারে, কারণটা ওটা ডিপেন্ড করবে আয়রনের অ্যামাউন্ট কতটা আছে, হ্যাঁ না, ভলিউম কতটা আছে তার উপর ডিপেন্ড করবে। তাহলে সেম সাবস্টেন্সের কি হইতে পারে, হিট ক্যাপাসিটি ডিপেন্ড হতে পারে, কিন্তু স্পেসিফিক কি হবে সেম হবে। আর একটা জিনিস মাথায় রাখবে যে আয়রনের থেকে জলের হিট ক্যাপাসিটি কি হচ্ছে অনেক অনেক বেশি হয়। তো জলের হিট ক্যাপাসিটি অনেক বেশি হয় কথার বার্তা কি, কোনো সাবস্টেন্সের যদি হিট ক্যাপাসিটি বেশি হয় মানে ওই সাবস্টেন্সটার 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করার জন্য বেশি অ্যামাউন্টের কিসের দরকার, আমাদের হিটের দরকার। তার মানে যার হিট ক্যাপাসিটি বেশি বা যার স্পেসিফিক হিট ক্যাপাসিটি বেশি সেই সাবস্টেন্সটা গরম হতে কি নেবে হচ্ছে বেশি সময় নেবে। ওকে, তার জন্য আর একটা জিনিস এখানেই বলে রাখি, সেটা হচ্ছে তোরা যারা যারা রেডিয়েশন পড়াশোনা করে আসছিস, রেডিয়েশনের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস বলছিলাম না, যে যে জিনিস গরম হতে কি লাগবে, যত বেশি সময় লাগবে ওই জিনিস ঠান্ডা হতেও কি লাগবে হচ্ছে অত বেশি সময় লাগবে। ঠিক আছে, তো এটা তোরা পড়াশোনা করছিস, ওখানে কিরশফস ল পড়ছিস না, আমরা বলছিলাম যে এটার ভিতর থেকে সব সময় কি হচ্ছে টেম্পারেচার রেডিয়েট হচ্ছে, তার জন্য এত দেখ সারাদিনে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে ওইটা কি হচ্ছে এক্সট্রা গরম হচ্ছে না, কারণ যতটা উষ্ণতা আসতেছে অতটাই কি হচ্ছে রেডিয়েট হয়ে যাচ্ছে, অর্থাৎ যে যত ভালো কি হয়েছে অ্যাবজর্বার হয় ও তত তত ভালো কি হচ্ছে রিফ্লেক্টরও হয়। ওকে, তো এটা জিনিস মাথায় রাখি। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যার গরম হইতে কি হচ্ছে বেশি সময় লাগবে, তার ঠান্ডা হইতেও কি লাগবে হচ্ছে বেশি সময় লাগবে। ওকে, ক্লিয়ার হচ্ছে এতটুকু জিনিস? তাহলে হিট ক্যাপাসিটি আমাদের জিনিসটা বুঝলি আশা করি। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করার জন্য যতটা অ্যামাউন্ট 1 গ্রাম সাবস্ট্যান্সের 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করার জন্য যতটা অ্যামাউন্টের কি করতে লাগবে, হিট সাপ্লাই দিতে লাগবে, তাকে আমরা কি বলি হচ্ছে হিট ক্যাপাসিটি বলি। ওকে ওকে, আর স্পেসিফিক হিট হচ্ছে 1 গ্রামের জন্য বলবি। আবার বলতেছি যে জলের ক্ষেত্রে হিট ক্যাপাসিটি কি হবে অনেক 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 বেশি হবে, বা স্পেসিফিক হিট অনেক বেশি হবে, তার জন্য জল গরম হতে কি লাগে হচ্ছে অনেক বেশি সময় লাগে। ঠিক আছে, ওকে, তাহলে টু ইনক্রিজ টেম্পারেচার ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে, of a substance, to increase temperature 1 degree of a substance required, it is called heat capacity. required heat called কি হচ্ছে হিট ক্যাপাসিটি। তাহলে যদি তোরকে এম মাসের কোনো একটা সাবস্টেন্স থাকে তাহলে ওইটার ক্ষেত্রে 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করার জন্য কত হচ্ছে ডিকিউ অ্যামাউন্টের হিট দিলে তাকে আমরা কি বলবো হচ্ছে হিট ক্যাপাসিটি বলবো। ঠিক আছে, ওটার এম ইকুয়াল টু কত করে দিবি, 1 গ্রাম করে দিবি, তখন ওটাকে কি বলবি হচ্ছে স্পেসিফিক হিট বলবি। ঠিক আছে, ওকে, তাহলে ইয়েটা লিখে নে। তো যদি বলি সেখান থেকে কত আসবে, তাহলে হচ্ছে দেখছো ডিকিউ ইকুয়াল টু কত আসবে, ডিকিউ হচ্ছে এম মাসের স্পেসিফিক হিটকে সি দিয়ে লিখি এবং কত হচ্ছে টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করতে লাগবে এটা, হ্যাঁ, তো এটা আসলো হচ্ছে তাই এম মাসের অবজেক্ট। তাহলে সি ইকুয়াল টু কত আসবে, সি ইকুয়াল টু কত আসবে হচ্ছে 1/m, কত হচ্ছে ডিকিউ বাই কত হচ্ছে ডিটি। ঠিক আছে, এটা গেল হচ্ছে হিট ক্যাপাসিটি। ওকে, এবার আসি আমরা হচ্ছে স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ওকে, যদিও স্পেসিফিক হিট ক্যাপাসিটিকে আমরা নরমালি সি দিয়ে রিপ্লেস করি, এটাকে সাপোজ সি প্রাইম যাই, যদিও একই জিনিস। হ্যাঁ, ওকে, তাহলে হিট required to increase তো দেখ একবার, হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ কি
কি বললাম, হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অফ, শোন ওর ভিতরে একটা কোশ্চেন ছিল, একটা হচ্ছে মোলের জন্য আর একটা হচ্ছে 1 গ্রামের জন্য। যদি গ্যাস হয় তখন ওটাকে 1 মোল বলবি, যদি ওটাকে তোর হচ্ছে সলিড হয় ওটাকে কি বলবি 1 গ্রাম বলবি, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে যে সলিডের ক্ষেত্রে পড়াশোনা করতেছি তার জন্য সলিডের কথা বলতেছি, ঠিক আছে? হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অফ 1 গ্রাম সাবস্টেন্স is called specific heat capacity. Okay, it is defined as, তাহলে m equal to 1 গ্রাম হবে না, তাহলে c equal to কত হবে হচ্ছে dq বাই কত হচ্ছে dt, এটা হচ্ছে স্পেসিফিক হিট সিন্স m equal to কত হচ্ছে 1 গ্রাম। যখন আমরা কি হচ্ছে থার্মোডাইনামিক্সে পড়ছি ওখানে আইডিয়াল গ্যাস নিয়ে বারবার বলতেছিলাম, তার জন্য ওখানে ক্ষেত্রে 1 মোল বলছিলাম, কথাটা ক্লিয়ার আছে? ওকে, তাহলে হিট ক্যাপাসিটি, ওকে আমি একটা স্পেসিফিক হিট কপার কয়েকটা এক্সাম্পল দেই, তাহলে তোরা বুঝতে পারবি কেমনটা ডিফারেন্ট হয়। ওকে, তাহলে স্পেসিফিক হিট অফ কপার, তাহলে কপারের ক্ষেত্রে কত হয় আমি একবার দেখে বলি, ভ্যালুগুলা ভুলে গেছি। স্পেসিফিক হিট অফ কপার, স্পেসিফিক কপারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি হয়, ওকে মোটামুটি একটা রেঞ্জ দেওয়া আছে, আমি ওইটাই লিখতেছি যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কপার দেওয়া আছে মোটামুটি একটা রেঞ্জ লিখতেছি 0.39 জুল গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাই হওয়ার উচিত ছিল না, দেখতো এটার ক্ষেত্রে যদি দেখিস ইউনিট যদি দেখিস কত আসবে, দেখ ভালো করে যে এটা কি হচ্ছে জুল পার ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা কি হচ্ছে মিটারের জন্য আসতেছে তোর মিটারের জন্য যেটা থাকা থাকবে, এটার ক্ষেত্রে কি হচ্ছে পার ডিগ্রিতেই করতে, পার গ্রামেই করতেছিস, তার জন্য এখানে পার গ্রাম কথাটা চলে আসতেছে, ঠিক আছে? কারণ এম ইকুয়াল টু সবসময় কত নিছিস 1 গ্রাম নিছিস, বুঝছিস তো? সলিড স্টেট ফিজিক্স এর ক্ষেত্রে গ্রাম কেন বলবি, তাহলে অ্যান্সার কত হলো হচ্ছে জুল পার গ্রাম পার ডিগ্রি ইনটু সেন্টিগ্রেড। ওকে, তো যদি ওইটাই যখন আবার কি হচ্ছে গ্যাসের ক্ষেত্রে দেখবি ওইটা কি লিখবি পার মোল লিখবি। ওকে, তো এটা জিনিস সাবধান। তারপরে যদি আমি ওয়াটারের ক্ষেত্রে দেখি, ওয়াটারের ক্ষেত্রে কত হয়, যদি আয়রনের ক্ষেত্রে দেখি স্পেসিফিক হিট অফ আয়রন, তো আয়রনের ক্ষেত্রে যেমন দেওয়া আছে আয়রনের ক্ষেত্রে দেওয়া আছে মোটামুটি সি ইকুয়াল টু আয়রনের জন্য দেওয়া আছে 0.412, ওকে জুল পার কেলভিন পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, है ना? ওকে, তারপরে ওয়াটারের ক্ষেত্রে যদি দেখিস ওয়াটার, হ্যাঁ স্পেসিফিক হিট ওয়াটার, ওয়াটারের ক্ষেত্রে আসে হচ্ছে মোটামুটি 4.18 সামথিং। হ্যাঁ, একটা জিনিস দেখ কপারের কোথায় কি আর ওয়াটারের, কপার আয়রনের কোথায় আর ওয়াটারের কি অবস্থা। তো ওয়াটারের হিট ক্যাপাসিটি কি হচ্ছে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি হচ্ছে অনেক অনেক বেশি হয়, ওই জন্য ওয়াটার গরম হতে কি লাগে অনেক অনেক বেশি টাইম লাগে। তার মানে এটা বোঝার চেষ্টা কর যে
এই জন্যই ওয়াটারকে আমরা কি হিসেবে কুলেন্ট হিসেবে ইউজ করি। এটা সিম্পল একটা জিনিস, বাট এটার ইউজফুল অনেক জিনিস। তোরা যখন পাহাড়ে ঘুরতে যাবি, ঠিক আছে, দেখবি অনেক দূর পাহাড়ে গাড়িটা ওঠার পর গাড়িতে কি দেওয়া শুরু করবে, হচ্ছে রেডিয়েটরে জল দেওয়া শুরু করবে। তো জলের বদলে তো কোনো তেলও দিতে পারতো না রেডিয়েটরকে ঠান্ডা করার জন্য, বা ঠান্ডা এয়ার দিতে পারতো, অমন কিছু দিতে পারতো, হ্যাঁ না? কিন্তু ওয়াটার ইয়েই দেওয়া হয় কেন, রেডিয়েটরে জল দেওয়া হয়, কারণটা তোর কি হচ্ছে রেডিয়েটরটা প্রচুর গরম হয়ে থাকে গাড়ির। এবার ওটাকে ঠান্ডা করার জন্য কি করে হচ্ছে ঠান্ডা জল দেয়। ঠান্ডা জল দিলে কি হচ্ছে ওই যে গরম ইয়েটার ভিতরে ঠান্ডা জল থাকলো, এবার ওই ঠান্ডা জলটা গরম হইতে কি লেগে হচ্ছে অনেক বেশি টাইম নিবে, তার মানে গাড়িটা কি থাকবে অতক্ষণ বেশি ঠান্ডা থাকবে। ওকে, তার জন্য রেডিয়েটরে আমরা কি দেই হচ্ছে গরম জল দিই। তো এই জন্যই কিন্তু মাথায় রাখিস হচ্ছে রেডিয়েটরে আমরা গরম জল দিই। তাছাড়াও তোদের যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানানো হয়, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কুলেন্ট হিসেবে কাকে ইউজ করা হয়েছে, কুলেন্ট হিসেবে ইয়াকে ইউজ করা হয়েছে, ওয়াটারকে ইউজ করা হয়। আমি তোদের একদিন গল্প নিউক্লিয়ার ফিশনের গল্প বা চেরেনকপ যখন তোদের রেডিয়েশন পড়াচ্ছিলাম তখন গল্প করছিলাম না, যে নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্ট তৈরি হয় জলের ভিতরে তৈরি করে রাখে, ওকে, যাতে কি হচ্ছে ওটার ভিতর থেকে ফার্স্ট নিউটন গুলো আসে ওগুলাকে আটকাইতে পারে। ওকে, যাই হোক, তো কি আছে হচ্ছে কুলেন্ট হিসেবে আমরা কি করছি ওয়াটার ইউজ করি, কারণটা ওয়াটার ওই যে ওটার ভিতরে যতই হাই এনার্জেটিক কোনো পার্টিকেল আসুক সেটা জলকে গরম করতে করতে অনেক বেশি টাইম লাগবে, কারণটা জলের স্পেসিফিক হিট ক্যাপাসিটি অনেক কি হচ্ছে বেশি হয়। ইভেন তোরা যদি দেখিস বাড়িতে আমরা এটা রীতিমতো ইউজ করতেই থাকি, আমাদের মা দিদিদের ঠিক আছে, তোদের গার্লফ্রেন্ড যাদেরই হোক, ঠিক আছে, মেয়েদের যখন পিরিয়ডস হয়, পিরিয়ডসে যাদের প্রচুর পেইন হয়, পেইনে আমরা কি করি হচ্ছে হট ওয়াটার প্যাক গুলো ইউজ করি। এবার হট ওয়াটার প্যাক গুলো ইউজ করি, ওইখানে তুই ভাব ওই প্যাকটার ভিতরে, প্যাকটা তোর সেটা যেটারই হোক না, ঠিক আছে, পলিথিনের টাইপের হয়, তো ওই প্যাকের ভিতরে আমরা গরম জল ইউজ করি, নাকি আমরা হচ্ছে গরম তেল টেল ইউজ করি। গরম তেলও তো ইউজ করতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তার বদলে কি করি, গরম তেল ইউজ করলে কি হবে, তোরা বলবি স্যার গরম তেল ইউজ করলে তো তাড়াতাড়ি তেলটা গরম হতো। জলার তেলের মধ্যে কে তাড়াতাড়ি গরম হবে? অবভিয়াসলি তেল তাড়াতাড়ি গরম হবে, কারণ তেলের স্পেসিফিক হিটিং ক্যাপাসিটি কি হচ্ছে কম, তাহলে কম মানে ওর গরম হইতে কি লাগবে, কম সময় টাইম লাগবে। এবার ও তাড়াতাড়ি আবার কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমরা যখন কি হচ্ছে জল নিতেছি, জল গরম হইতে কি নিতেছে হচ্ছে বেশি সময় নিতেছে। তাহলে বেশি সময় নিলেও আমরা যখনই একবার ওয়াটার প্যাকটার ভিতরে রেখে দিলাম, তখন ওই প্যাকটার ভিতরে গরম হট ওয়াটার রেখে দিলাম, তখন কি হচ্ছে ওটা পেটের ভিতরে যতক্ষণ দিবে অতক্ষণ কি করছে গরম গরম ইয়ে ফিল পাবে, তার জন্য কি হচ্ছে তোর পিরিয়ডস এর সময় পেইন থেকে রিলিফ পাবে। তো ওইখানে আমরা কি করতেছি, আর পিরিয়ডস এর ব্যথা তো আর উঠে আর শেষ হয়ে যায় না, না অনেকক্ষণ থাকে, তার জন্য ওই জলের প্যাকটাও কত থাকবে, অনেকক্ষণ গরম থাকবে, তাই একবার গরম করে নিলে অনেকক্ষণ ধরে ইউজ করতে পারবে। ওই জন্য কিন্তু আমরা কি করি প্যাকগুলোয় হট ওয়াটার ইউজ করি, নাকি কোনো তেল টেল কোনো কিছু ইউজ করি। ওকে, বুঝছিস, কারণটা এর স্পেসিফিক কি হয় অনেক বেশি হয়। ওকে, তো এটা হচ্ছে মেন জিনিস ছিল যে স্পেসিফিক হিটের গল্প। তো যার যত স্পেসিফিক হিট বেশি হবে তার গরম হতে বেশি টাইম লাগবে, এবং তার কি হচ্ছে ঠান্ডা হতেও কি লাগবে হচ্ছে অনেক বেশি সময় লাগবে। ক্লিয়ার হচ্ছে এতটুকু? তো এটা হচ্ছে স্পেসিফিক হিটের গল্প ছিল। এবার শোন, এই স্পেসিফিক হিটের আরো একটা জিনিস আমি তোদের বলি বারবার, এটা হচ্ছে তোরা কারণটা স্পেসিফিক হিট না কত জায়গায় ইউজ করা হয় আমি তোদের বলি। আরো একটা তোদের তো বারবার আমি যে গল্পটা শোনাই মনে আছে, যে সমুদ্রের একটা গল্প শোনাই। তো স্পেসিফিক হিটের ক্ষেত্রে দেখ কি আছে, এইদিকে কি আছে সমুদ্রের জল আছে না, সমুদ্রের জল আছে, ধরে বিচে ঘুরতে গেছিস, সমুদ্রেতে যখন ঘুরতে যাবি এই জিনিসটা তোরা লক্ষ্য করবি। আর এইদিকে হচ্ছে বালি আছে, আর এইদিকে হচ্ছে জল আছে, বিচে ঘুরতেছিস, তাহলে কি হবে দিনের বেলা যখন হচ্ছে ঘুরবি তখন কি হবে, দিনের বেলা তুই ভাব যে রোদ উঠতেছে, এবার রোদ ওঠার জন্য কি হবে হচ্ছে এইদিকে বালি আছে, বালি থাকার জন্য কি হচ্ছে এইদিকে হচ্ছে তোদের বালি। ওকে, এবার বালি থাকার জন্য বালি তাড়াতাড়ি গরম হবে, কারণ ওর স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি হচ্ছে কম আছে, তাড়াতাড়ি গরম হবে, তাড়াতাড়ি গরম হলে বালির উপরের হাওয়া কি হবে তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এবার বালির উপরের হাওয়া যদি তাড়াতাড়ি গরম হয়ে যায় তার মানে কি হচ্ছে শুষ্ক হাওয়া, ঠিক আছে, উপরে উঠে যাবে। এবার উপরে যদি উঠে যায়, উপরে উঠে গেলে কি হবে, তাহলে হচ্ছে ওটা এবার উপরে উঠে যাবে, তারপরে ওখানে শূন্যস্থানের তৈরি হবে, তাহলে শূন্যস্থান তৈরি হলে কি হচ্ছে পাশের থেকে কি হচ্ছে হেভি হাওয়া নিয়ে আসবে। আর তুই ভাব ওই দিনের বেলাতে ওয়াটারের উপরে গল্প শোন, ওয়াটার কি হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি বেশি, ওটা গরম হতে বেশি টাইম লাগবে, তার মানে ওয়াটারের উপরে যে হাওয়া আছে ওটা কি হচ্ছে কুল হাওয়া, কুল মানে কি হচ্ছে ভারী হাওয়া। তাহলে কি করবে এই শূন্যস্থান পূরণ করার জন্য দিনের বেলা কি আসবে হচ্ছে দিনের বেলা এইখান থেকে হাওয়া কোন দিকে আসবে এইদিকে আসবে, অর্থাৎ দিনের বেলা যখন বিচের পাশ দিয়ে হাঁটবি তখন কি হচ্ছে, তো একটা মেয়ে মানুষের চুল কি করবে হচ্ছে বা হচ্ছে জামা কাপড় সব দিকে কোন দিকে উঠবে হচ্ছে বিচ থেকে দূরের দিকে উঠবে, তাহলে হাওয়া এইদিকে আসবে দিনের বেলা। ওকে, এবার যদি কি করিস হচ্ছে
উল্টে পাশে রাত্রিবেলা আসিস, রাত্রিবেলার গল্প হতে কি আসবে? রাত্রিবেলার গল্প হতে দেখ এটা তাড়াতাড়ি গরম হয়েছিল, বালির উপরের জিনিস, তাদের তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে, তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে মানে এটা কি হচ্ছে? হালকা হাওয়া তৈরি হবে। এবার হালকা হাওয়া তৈরি, সরি, তাড়াতাড়ি ঠান্ডা হবে মানে ভারী হাওয়া তৈরি হবে, ঠিক আছে? এবার ভারী হাওয়া তৈরি হবে, আর এইখানে কি হচ্ছে, দিনের বেলা গরম হতে বেশি টাইম লাগছে, এবার হচ্ছে ঠান্ডা হতেও বেশি টাইম লাগবে, ঠান্ডা হতে বেশি টাইম লাগবে মানে রাত্রিবেলা কি আছে, এর উপরের জলের উপরের হাওয়া এখনো কি আছে, জল গরম আছে, তাহলে উপরের হাওয়া গরম আছে, গরম হাওয়া মানে কি হচ্ছে, অবভিয়াসলি হালকা হাওয়া, হালকা হাওয়া কি করবে হচ্ছে উপরে উঠে যাবে, তার মানে এখানে শূন্যস্থান তৈরি হবে। তো শূন্যস্থান তৈরি হয়ে কি হবে হচ্ছে, এবার বালির দিক থেকে কোথায় যাবে, রাত্রিবেলা হাওয়া কোন দিকে যাবে হচ্ছে, সমুদ্রের দিকে যাবে। এই জন্য রাত্রিবেলা যখন সমুদ্রের পাশ দিয়ে হাঁটবি তখন হচ্ছে তো চুল টুল জামা কাপড় কোন দিকে হচ্ছে উড়বে, সেটা হচ্ছে সমুদ্রের দিকে উড়বে। ওকে, তোরা এটা যখন হচ্ছে এটা কি বলে সমুদ্রের ঘুরতে যাবে, এটা জিনিস লক্ষ্য করবি, দিনের বেলা দেখবি সব হাওয়া কি করতেছে, বালির দিকে যাচ্ছে, রাত্রিবেলা সব হাওয়া কোন দিকে আসতেছে হচ্ছে সমুদ্রের দিকে আসতেছে। এটা হচ্ছে কিসের জন্য ঘটে, হচ্ছে হিট, স্পেসিফিক হিট ক্যাপাসিটির ডিফারেন্সের জন্য এই জিনিসটা ঘটে বালি আর হচ্ছে জলের ভিতরে। ক্লিয়ার আছে? ওকে, এবার এই স্পেসিফিক হিট ক্যাপাসিটি হয় দুই ধরনের। ওকে, একটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার এন্ড স্পেসিফিক হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম। ওকে, তো এই দুইটা আমরা এবার কি করব বুঝবো। ওকে, এবার দেখ তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি are two types. One, specific heat capacity at constant volume, যেটাকে আমরা সিবি দিয়ে লিখি, আর দুই নাম্বার স্পেসিফিক হিট ক্যাপাসিটি at constant প্রেসার, है ना? তাহলে সিবি দিয়ে লিখি, সিবি ইকুয়াল টু কত হবে, ডিকিউ বাই ডিটি এট কনস্ট্যান্ট কি হচ্ছে ভলিউম, আর এটা সিপি দিয়ে লিখি, সিপি ইকুয়াল টু কত হবে, ডিকিউ বাই ডিটি এট কনস্ট্যান্ট কি হবে প্রেসার। এন্ড রিলেশন between them is CP minus CB equal to কত হচ্ছে আর, है ना? এটা হচ্ছে তাদের কি আছে হচ্ছে রিলেশন আছে। ওকে, ডান। এবার ভালো করে একটু ফোকাস কর, আমি কিছু কথা বলবো, কথাগুলো একটু বোঝার চেষ্টা কর। হ্যাঁ, তো তোদের এইখানে আমি একটু তোদের এটা ডিটেলসে বোঝানোর চেষ্টা করি যে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম কি জিনিস আর স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার কি জিনিস। হ্যাঁ, একটু মনে কর। তো স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম আমি ফার্স্টে আলোচনা করতেছি। তো কি হচ্ছে, ধর এটা জিনিস বোঝার জন্য একটা চেম্বার ধর। হ্যাঁ, তো চেম্বার ধর, তো চেম্বারের ভিতরে একটা কি লাগানো আছে, ফিক্সড পিস্টন দেওয়া আছে। এই পিস্টনটা কি হচ্ছে নন মুভেবল, হ্যাঁ না? তাহলে যদি নন মুভেবল হয় তার মানে এটার কি থাকবে হচ্ছে, এটার ভলিউম ফিক্স থাকবে, দ্যাট ইজ ভলিউম ইকুয়াল টু কি থাকবে হচ্ছে ফিক্স থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এবার ধরে নে এটার ভিতরে গ্যাস মলিকুল আছে। ওকে, এটার ভিতরে গ্যাস মলিকুল আছে, বোঝার চেষ্টা কর, খুব ইম্পর্টেন্ট গল্প। তাহলে গ্যাস মলিকুল থাকলে এটার বাইরে থেকে কি দিতেছিস হচ্ছে হিট দিতেছিস, কারণ ওটা স্পেসিফিক হিট মানে কি হচ্ছে বাইরে থেকে হিট দিবি এবং এটার যে সিস্টেমটার ভিতরে যা কিছু আছে তার কি করবি হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করবি। এবার দেখ যখনই হিট দিলি, হিট দেওয়ার সঙ্গে সঙ্গে কি ঘটবে,
হিট দিলে হিটটা অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হিটটা দুই ভাবে খরচা হবে। প্রথমে হিটটা কি করবে হচ্ছে এর ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে, দ্বিতীয়ত কি করবে হচ্ছে ওয়ার্ক ডান করবে। ঠিক আছে, তাহলে এটা কি করলি হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা কর যে অ্যাকর্ডিং টু থার্মোডাইনামিক্স ডিকিউ ইকুয়াল টু কত হবে, ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে প্লাস হচ্ছে কি করবে হচ্ছে ওয়ার্ক ডান করবে। এবার আমরা দেখছি যে ওয়ার্ক ডান কত হয়, ওয়ার্ক ডান পি ইন্টু ডিবি হয়। ডিডিবি ইকুয়াল টু কত হয়, পি ডিবি। এগুলো আমরা আগে আলোচনা করছি। ওকে, তো এটা কেমন করে হয় আমি তোদের একটু বলেই দিতেছি, হঠাৎ করে যারা যারা থার্মোডাইনামিক্স আমার কাছে না পড়ে আসছে হঠাৎ করে মাথাটা খারাপ লাগতে পারে। তো একটু বলে দিই। দেখ এটা সিম্পল জিনিস বোঝার চেষ্টা কর। এই দেখ একটা জিনিস, ধরে নে তোর কাছে একটা পিস্টন আছে। ওকে, তাহলে পিস্টনটার ক্রস সেকশনাল এরিয়া কত আছে হচ্ছে এ আছে, এবং পিস্টনটার এটা কি আছে হচ্ছে পিস্টনের এটা কি আছে আর একটা হচ্ছে তোর কাছে যেটা উপর নিচ করতে পারে একটা মুভেবল পিস্টন আছে না। এবার মুভেবল পিস্টন থাকলে এটার ভিতরে কি আছে হচ্ছে গ্যাস মলিকুল দেওয়া আছে। বস খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি, হ্যাঁ, গ্যাস মলিকুল দেওয়া আছে। এবার এটার কি কি করলি হচ্ছে হিট দিলি, হিট দেওয়ার জন্য এটা কি ক্ষেত্রে সাপোজ কিছুটা অ্যামাউন্টের কি করলো এ উপরে চলে গেল, পিস্টনটা কত করলে হচ্ছে এতটা অ্যামাউন্টে কি করলো হচ্ছে উপরে চলে গেল, তাহলে কতটা এর কি করলো হচ্ছে চেঞ্জ হলো, ডিএক্স চেঞ্জ হলো। এটার এরিয়া কত আছে হচ্ছে এ এরিয়া চেঞ্জ আছে, তাহলে ওয়ার্ক ডান কত হবে, ডব্লিউ ইকুয়াল টু এটার জন্য এফ ফোর্স লাগছে, এফ ফোর্স লাগার জন্য ডিএক্স ডিস্টেন্স উপরে গেল, না, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক ডান হয়। তাহলে এটার কি হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, এরিয়া ইনটু ডিএক্স, এটা করতে পারি। তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া পি আর এ ডিএক্স মানে হচ্ছে যে স্মল ইনক্রিমেন্টটা হলো এইটুক জায়গার কি হচ্ছে ভলিউম ডিভি, তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে পি ডিভি। ওকে, এবার তার মানে এইটা করতে দেওয়ার জন্য এই পিস্টনটাকে কি হইতে লাগলো, মুভেবল হইতে লাগলো না। কিন্তু আমি কি করতেছি এট কনস্ট্যান্ট ভলিউম যখন করতেছি পিস্টনটাকে কি করে দিছি একটা নন মুভেবল পিস্টন করে দিছি, তাহলে ভি কনস্ট্যান্ট। তাহলে ভি কনস্ট্যান্ট হলে হেয়ার হেয়ার ডিভি ইকুয়াল টু কত হবে, জিরো, কারণ মুভই করতে দিচ্ছি না, এটা চেঞ্জেই আসতেছে না। তাহলে চেঞ্জ না আসলে ওয়ার্ক ডান কত আসবে, জিরো আসবে। সো ডি কিউ ইকুয়াল টু কত আসবে, ডিই আসবে, তাই না। তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারি দেখতো, স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম ইকুয়াল টু কত হবে, সূত্র কি ছিল ডি কিউ বাই ডিটি এট ভি। তাহলে ওইটাই কি কত লিখলাম, ডি কিউ এর জায়গায় কত লিখলি ডি কিউ ইকুয়াল টু ডি, তাহলে ডি বাই কত হচ্ছে ডিটি এট কি হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম। এটা গেল হচ্ছে স্পেসিফিক হিট এট কি হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম। বুঝছিস কথাটা? ওকে, এই যে এখন যে কথাগুলো বলবো না এগুলো ইন্টারভিউতে যে কতজনকে কতবার এখন অব্দি ধরা হয়েছে তার কোনো ঠিকই নেই। ওকে, এবার শোন, তাহলে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার কি জিনিস, স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার যদি দেখিস, দেখ আমি এটা এটা কি নিয়ে আলোচনা করলাম এতক্ষণ হচ্ছে সি ভি নিয়ে আলোচনা করলাম। যদি সিপি নিয়ে আলোচনা করি, স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার নিয়ে আলোচনা করি, তাহলে কি হবে বলতো, প্রেসারকে কি রাখবি কনস্ট্যান্ট রাখবি। এটা কেমন করে করতে পারিস, এটা তোর কাছে কি আছে একটা সিলিন্ডার আছে, হ্যাঁ না, সিলিন্ডার মধ্যে কি ভরা আছে, গ্যাস ভরা আছে, গ্যাস ভরা আছে। ওকে, এবার এটার ভিতর থেকে কি দিলি হচ্ছে বাইরে থেকে এটার মধ্যে হিট দিলি, হিট দেওয়ার ফলে কি করবে, অবভিয়াসলি এটাকে কি নিলাম একটা মুভেবল পিস্টন নিলাম। পিস্টনটা কেমন নিলাম, আগেরটা নন মুভেবল পিস্টন ছিল, এটা হচ্ছে মুভেবল পিস্টন নিলাম।
মুভেবল পিস্টন নিলে কি হবে, এই দিকে দেখ, অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, না ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলে, এই যে গ্যাস মলিকুল গুলো আছে, গ্যাস মলিকুল গুলোর কি করবে, ফার্স্টে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে, দেন এটা কি করবে, একটু ধরে নে এ কি করলো হিট দেওয়ার জন্য, এবার দেখ হিট যখন দিতেছিস তখন কি করবে, এ ওয়ার্ক ডান করবে, ওয়ার্ক ডান করার জন্য এই কি করলো হচ্ছে এইখান থেকে কি করলো ভলিউম চেঞ্জ করে এখানে গেল, না এ সরে কোথায় আসলো, আগে এইখানে ছিল এখন কোথায় আসলো, এখানে সরে আসলো, তাহলে ভলিউম কি করলো চেঞ্জ করলো, তাহলে ভলিউম চেঞ্জ করলো কিন্তু ওটার প্রেসারকে কি রাখলো হচ্ছে ফিক্সড রাখলো, বুঝছিস তো। এটার ক্ষেত্রে কি হলো কনস্ট্যান্ট আমরা কি করে দিছি, ভলিউম কনস্ট্যান্ট করে দিছি, তাহলে এটার ক্ষেত্রে বাইরে থেকে যখনই টেম্পারেচার দিলাম, টেম্পারেচার দেওয়ার সঙ্গে সঙ্গে এটার কি হচ্ছে হিট ইনক্রিজ করতেছে, সঙ্গে সঙ্গে প্রেসারও কি করতেছে ইনক্রিজ করতেছে, তার মানে এই ক্ষেত্রে প্রেসার চেঞ্জ হচ্ছে কিন্তু ভলিউম কনস্ট্যান্ট, তার জন্য কি লিখলাম হচ্ছে সিভি দিয়ে লিখলাম কনস্ট্যান্ট ভলিউম। হ্যাঁ, আর এই ক্ষেত্রে দেখ ভালো করে পিস্টন মুভেবল নিছি, তার জন্য হিট দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্ক ডান কি করলো, ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করলো, সঙ্গে সঙ্গে কি করলো হচ্ছে ওয়ার্ক ডানও করলো, আর ওয়ার্ক ডান করার জন্য ভলিউম চেঞ্জ হইলো, ভলিউম চেঞ্জ হওয়ার জন্য প্রেসার কি থাকলো হচ্ছে কনস্ট্যান্ট থাকলো, তার জন্য এটাকে কি বলি হচ্ছে সিপি। ওকে, তাহলে সিপি ইকুয়াল টু কত হবে, দেখ একটা জিনিস দেখ, সো হেয়ার তাহলে পি ডিভি ওয়ার্ক ডান, পি ডিভি আর ওয়ার্ক ডান ডিডব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে পি ডিভি, নট ইকুয়াল টু কত 0। সো ভালো করে দেখ, সো সিপি ইকুয়াল টু কত হবে, ডিকিউ বাই কত হচ্ছে ডিটি এট কনস্ট্যান্ট পি, যেখানে ডিকিউ মানে কি কত হচ্ছে ডি প্লাস কত হচ্ছে পি ডিবি বাই কত হচ্ছে ডিটি এট কনস্ট্যান্ট কি হচ্ছে প্রেসার, তাহলে কত হচ্ছে ডি বাই ডিটি, আমাকে যদি লিখতে পারিস থাক আমাকে লিখলাম। তো এটা হচ্ছে মেন জিনিস। হ্যাঁ, তো এতক্ষণ যেগুলো গল্প করলাম সেগুলো কিসের জন্য গল্প করলাম, তুই ভাব এদিকে দেখ, দেখ আমাদের এই পিস্টনের ভিতরে কি রাখছে, গ্যাস মলিকুল রাখছে, তোরা বলবি স্যার আমরা পড়াশোনা করতেছি কি নিয়ে, সলিড নিয়ে, সলিডের ক্ষেত্রে এগুলা কিসের গ্যাসের গল্প শোনাচ্ছেন, তো সলিডের ক্ষেত্রে ভালো করে বস, তো সলিডের ক্ষেত্রে স্পেসিফিক খুব মাইনুট ডিটেল ভালো করে শোন, যখন সলিড করতেছি সলিডের ক্ষেত্রে দেখ এটার ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে সলিডের ক্ষেত্রে স্পেসিফিকেটেড কনস্ট্যান্ট ভলিউম করতেছি, হ্যাঁ ফর সলিড, দেখ তো ফর সলিড ম্যাটেরিয়াল, না তাহলে সলিডের ক্ষেত্রে তুই বস যে এটার স্পেসিফিকেটেড কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে কি করলি, যে কোনো একটা ধরে সলিডের উদাহরণ হিসেবে আয়রন আছে, তুই আয়রনের একটা কি নিছিস হচ্ছে বার্ন নিছিস এমন কোনো একটা, হ্যাঁ না, এবার আয়রনের প্লেটটাই কি করতেছিস তুই হিট দিতেছিস, হিট দিলে ওটা টেম্পারেচার ইনক্রিজ করবে, স্বাভাবিক জিনিস হিট দিলে টেম্পারেচার ইনক্রিজ করবে, তোর কি মনে হয় ওটাকে মুভেবল আয়রনের প্লেটটা নিছিস মানে সব দিকে কি হইতে পারে বড় হইতে পারে, কিন্তু হিট দিলে 1°C ইনক্রিজ করার সময় কি ওর তোর মনে হয় যে ওটা এক্সপ্যান্ড করে ভলিউম অনেক বড় চেঞ্জ হয়ে যাবে, ভলিউম চেঞ্জ হবে, গ্যাসের ক্ষেত্রে ভলিউম চেঞ্জ হবে, শোন গ্যাসের ক্ষেত্রে 1°C ইনক্রিজ করার জন্যই অনেকটা ভলিউম চেঞ্জ হয়ে যাবে, তার জন্য এটা পিস্টনটা উঠে এত দূর দাঁড়াবে, কিন্তু এটার ভিতরে যদি কি দেশ একটা হচ্ছে আয়রন প্লেট রেখে দেশ, আয়রন প্লেটটার জন্য এটা কি করবে না হচ্ছে ভলিউম ইনক্রিজ করবেই না, তাহলে সলিডের ক্ষেত্রে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার করা সত্ত্বেও, অর্থাৎ ওইখানে তুই ওকে সুবিধা দিচ্ছিস যে তুই যদি ভলিউম চাস ইনক্রিজ করতে পারিস, কিন্তু মেটালের প্রপার্টির জন্য ও কি করতে চাবে না হচ্ছে ভলিউম ইনক্রিজই করবে না, তাহলে ওইখানে ওয়ার্ক ডান কত আসবে 0 আসবে, তাহলে ফর সলিড ওকে there is no large amount of volume change significant amount lagi, there is no significant amount of volume change at constant pressure, that is dv nearly equal to কত 0, so cp equal to কত হচ্ছে এখানে বসায় দে, তাহলে কত আসলো d প্লাস 0 বাই কত আসলো dt at কত হচ্ছে কনস্ট্যান্ট p, এদিকে দেখ
তাহলে সিপি ইকুয়াল টু কত আসলো, এটা 0 বসাই দিলি, তাহলে কত আসলো, ডি বাই কত আসলো, ডিটি, আর কি আসলো কনস্ট্যান্ট। দেখ তো এইটা আর এটা একই জিনিস না, বল এটা আর এটা কি দেখলো একই জিনিস। তো কনস্ট্যান্ট প্রেসার বা কনস্ট্যান্ট ভলিউম বল সেম, কারণটা এখানে ভলিউমও কি আছে, চেঞ্জই হয়নি। তাহলে কনস্ট্যান্ট প্রেসারের জায়গায় কি বসাই দিতে পারিস, কনস্ট্যান্ট ভলিউম বসাই দিতে পারিস। তাহলে কত হচ্ছে, ডি বাই কত হচ্ছে, ডি অ্যাট কনস্ট্যান্ট ভলিউমও বলতে পারিস, একই জিনিস। সো আমরা কি লিখতে পারি, সিপি নিয়ারলি ইকুয়াল টু কত হচ্ছে, সিভি। তো এটা জিনিস ভালো করে স্পষ্টভাবে মাথায় রাখিস। ওকে, যে সলিডের ক্ষেত্রে স্পেসিফিক কনস্ট্যান্ট প্রেসার বলে কোনো কথাই নাই। ওকে, তো আমাদের একই জিনিস দুইটা। তার জন্য সলিডের ক্ষেত্রে তোরা কি করিস না, হচ্ছে আলাদা করে স্পেসিফিক ক্যালকুলেট করতে লাগবে না। ওকে, লেগে নে। আমি একটা জিনিস তোদের জন্য বের করে রাখছিলাম, ওটা আজকে অ্যাটাচ করতে ভুলে গেছি, একটু আমাকে টাইম দে, হ্যাঁ 1 মিনিট। এইটুকু লেখা হয়েছে। ওকে, তো যখন সলিড সলিড স্টেট ফিজিক্স পড়বি তখনই দুইটা আলাদা করে কি করতে লাগবে না, স্পেসিফিকেটেড কনস্ট্যান্ট প্রেসার আর স্পেসিফিকেটেড কনস্ট্যান্ট ভলিউম পড়তে লাগবে না, দুইটা কি হচ্ছে একই জিনিস, সেটা স্পেসিফিকেটেড কনস্ট্যান্ট কি হচ্ছে ভলিউম। ঠিক আছে, কারণ দুইটার ক্ষেত্রে ভলিউমে কি থাকতেছে, হচ্ছে কনস্ট্যান্ট থাকতেছে। ওকে, তাহলে লিখতে পারিস দেয়ারফর ইন কেস অফ সলিড স্টেট or solid material, হ্যাঁ, there is only one specific heat capacity, that is specific heat at constant volume। তাহলে এই যে দুইটা আলাদা আলাদা করে লিখছিলাম, এগুলা গ্যাসের জন্য। ওকে, তো থার্মোডাইনামিক্স আর সলিড স্টেট ফিজিক্স পড়ার সময় কখন কোনটাকে প্রায়োরিটি দিবি একটু ক্লিয়ার হোস। এই জন্যই আমরা ব্রাঞ্চ গুলো আলাদা আলাদা করছি রে, সেম জিনিস সেম প্রসেস সবকিছু, কিন্তু তুই ভাব ওই মলিকুল গুলার কতটা কাছাকাছি আছে তার উপরে বেস করে পড়াশোনা আলাদা হয়ে যাচ্ছে। আমি তার জন্য বলি তোদের ফিজিক্স, অ্যাটমিক ফিজিক্সের কনসেপ্ট অ্যাটমিক ফিজিক্সেই লাগাবি, নিউক্লিয়ার ফিজিক্সে লাগাবি না। কারণ অ্যাটমিক ফিজিক্সের অর্ডার কত হচ্ছে 10⁻⁻10 অ্যাংস্ট্রম অর্ডার, নিউক্লিয়ার ফিজিক্স 10⁻⁻15 ফেমটোমিটার অর্ডার, ফার্মিমিটার। ওকে, তো অর্ডার আলাদা হলে একে করবি না, অ্যাটমিক ফিজিক্সকে মলিকুলার ফিজিক্সে যুক্ত করবি না, দুটার আলাদা কেস। ঠিক তেমনি হিট, মানে হিট ক্যাপাসিটি দেখতেই পাচ্ছি যে যখন এই গ্যাসের ক্ষেত্রে পড়তেছিস, গ্যাসের মলিকুল গুলা কি হচ্ছে একটা আর একটা থেকে অনেক দূরে দূরে আছে। ওকে, তার জন্য তাদের পড়াশোনা আলাদা। আবার কি ইয়ার ক্ষেত্রে সলিডের ক্ষেত্রে কি আছে, ওই অ্যাটম গুলা কি আছে হচ্ছে কাছাকাছি আছে, তার জন্যই নাম তো সলিড না। ম্যাটেরিয়ালকে দুই ভাগে ভাগ, তিন ভাগে ভাগ করছে, একটা কি হচ্ছে মানে নর্মালি তোরা তিন ভাগে বলিস, কি হচ্ছে সলিড, লিকুইড আর হচ্ছে গ্যাস বলিস। যদিও অবভিয়াসলি আমি তোদের শেখাচ্ছি এই কটা বলিস না, মিনিমাম এখন হলেও 5টা বলিস, সেটা হচ্ছে সলিড, লিকুইড, গ্যাস, তারপরে হচ্ছে প্লাজমা, বোস-আইনস্টাইন কনডেনসেশন, মিনিমাম এই 5টা তো বলিসই এখনকার দিনে। বাট তোদের ওভারঅল যদি মাথার মধ্যে যেটা থাকে সেটার ক্ষেত্রে কি হচ্ছে সব থেকে কাছাকাছি থাকবে সলিড, তারপরে কি হচ্ছে একটু দূরে দূরে থাকবে সেটাকে কি বলবো হচ্ছে লিকুইড, তারপরে অনেক দূরে দূরে থাকবে তাকে কি বলবো গ্যাস। ওকে, আয়োনাইজড অবস্থায় থাকবে তাকে প্লাজমা বলবো, কনডেন্সড অবস্থায় থাকবে তাকে আমরা কি বলবো বোস-আইনস্টাইন কনডেনসেশন। এটা তোদের কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আছে, ডিটেইলসে পড়বো যখন ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স পড়বো, খুব ইন্টারেস্টিং জিনিস বোস-আইনস্টাইন কনডেনসেশন। আরো সবথেকে মজাদার জিনিস যে বোস-আইনস্টাইন কনডেনসেশন যে স্টেটটা আছে এটাকে প্র্যাকটিক্যালি খুঁজে পাইছে একজন কিন্তু ভারতীয় মেয়ে,
যদিও ভারতীয় মেয়ে বলা ঠিক না, ভারতীয় বংশোদ্ভূত, অ্যাকচুয়ালি বাড়ি ওদের লন্ডনে। লন্ডনে করোনার সময় এটা পাইছে, এখনো বইয়ে ঠয়ে পাবি না এগুলা জিনিস, আমি তোদের আগে থেকে বলে রাখলাম। হ্যাঁ, বইয়ে ঠয়ে এগুলো কিছু পাবি না, বাট রিসেন্টলি আবিষ্কার করছে। ওকে, লন্ডনে করোনার সময় রিসার্চ করতে করতে খুঁজে পাইছে। ওকে, খুব ইন্টারেস্টিং জিনিস। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তো এই ক্ষেত্রে দেখলি যে যখন মলিকুল গুলো, গ্যাসের ক্ষেত্রে মলিকুল গুলো অনেক দূরে দূরে আছে, তার জন্য পড়াশোনা আলাদা হচ্ছে। সলিডের ক্ষেত্রে মলিকুল গুলো অনেক কাছাকাছি আছে, তার জন্য পড়াশোনা আলাদা হচ্ছে। তো প্রত্যেকটা ব্রাঞ্চে আলাদা আলাদা জিনিস। ক্লাসিক্যাল মেকানিক্স পড়ার সময় ফেস ফেস ইউজ করবি, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে ফেস ফেস ইউজ না করে আনসার্টেনটি প্রিন্সিপাল ইউজ করতে লাগবে। হ্যাঁ, তো মাথায় রাখিস। ওই জন্য ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স যখন ইউজ করবি, দ্যাট ইজ এমবি স্ট্যাটিস্টিক্স, তখন তোরা হচ্ছে পজিশন মোমেন্টাম স্পেস কনসিডার করবি, দ্যাট ইজ ফেস ফেস কনসিডার করবি। যখন ওটাই কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স ইউজ করবি, তখন ফেস ফেস ধরলেও থাপ্পড় মারবি। ওকে, তখন হচ্ছে ইউজ করতে লাগবে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, উডস প্রিন্সিপাল, ওগুলা তখন কি করতে লাগবে, ইউজ করতে লাগবে। তো সিস্টেম আলাদা, মাথায় রাখবি। ওকে, তো ক্লাসিক্যাল যখন পড়াশোনা করবো, ক্লাসিক্যাল দিকে এক্সপ্লেন করার চেষ্টা করবো। যখন পাবে না, তখন আমরা কি নেব, হচ্ছে কোয়ান্টামে যাব। তো যখন ক্লাসিক্যাল থেকে কোয়ান্টামে যাবে, ক্লাসিক্যালের কনসেপ্ট কোয়ান্টামে লাগাবি না, কোয়ান্টামের কনসেপ্ট ক্লাসিক্যালে লাগাবি না, সাবধান এগুলা। ওকে, মাথায় যেন থাকে। তো এখনকার দিনে তোরা যখন এই লেভেলে চলে আসছিস না, সলিড স্টেট ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়াশোনা করতেছিস, এখন না ফিজিক্স মজার জিনিস, কারণ আগে যেগুলো যেগুলো পড়ছিস ওগুলাকে সবগুলা কানেক্ট করতে পারছিস একসাথে একসাথে। ওকে, তো যাই হোক, তো যেটা আমি বলতেছিলাম, কি যে বলতেছিলাম ভুলে গেছি আমি। ইন কেস অফ সলিড স্টেট দেয়ার ইজ অনলি স্পেসিফিক এট ওকে ওকে, কিন্তু আমি এখন কি যেন বলতে চাইছিলাম তোদেরকে, এই একটা জিনিস নোট লেখায় দিই, তারপরে যেটা পড়াইতে চাই ওটা পড়াচ্ছি। একটা জিনিস মাথায় রাখি, স্পেসিফিক হিট একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, অর্থাৎ ম্যাটেরিয়াল মাসের উপর, ভরের উপর নির্ভর করে না, অ্যামাউন্টের উপর নির্ভর করে না। কিন্তু হিট ক্যাপাসিটি আবার হচ্ছে কি বলে, হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, মাথায় রাখিস। ঠিক আছে, তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইজ ইন্টেন্সিভ প্রপার্টি, মাথায় রাখিস। মানে এটা মাসের উপর ডিপেন্ড করে না, কিন্তু হিট ক্যাপাসিটি ডিপেন্ড করে, ওটা এক্সটেন্সিভ প্রপার্টি হয়ে যাবে। যাই হোক, আমি এখন যেটার মধ্যে পড়াইতে চাচ্ছি তোদের, ওইটার ভিতরে চাই আয় এদিকে তোদের। হ্যাঁ, সবার ফোকাস কর, খুব ইন্টারেস্টিং জিনিস বলবো, এটার উপরেই সবকিছু আটকায় আছে। হ্যাঁ, সেটা কি, আমি বললাম সলিড স্টেট ফিজিক্স এর ক্ষেত্রে আমরা যদি হিট দেই, বাইরে থেকে হিট সাপ্লাই করি, তাহলে ওর টেম্পারেচার ইনক্রিজ করবে। আবার টেম্পারেচার ইনক্রিজ ক্ষেত্রে সলিড স্টেট ফিজিক্স এর ক্ষেত্রে ওয়ার্ক ডান তো হইতেছে না, না ওয়ার্ক ডান তো হচ্ছে না, কারণটা ভলিউমের চেঞ্জই আসতেছে না। আমরা ওয়ার্ক ডান দেখলাম ডব্লিউ ইকুয়াল টু পিডিবি, ভলিউমের চেঞ্জ না আসলে ওয়ার্ক ডান কোন থেকে হচ্ছে না, তাহলে মেকানিক্যাল ওয়ার্ক তো হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে যখন বাইরে থেকে আমরা হিট দিতেছি কোনো একটা সাবস্টেন্সকে, সলিডকে, তখন ওই সলিডটার টেম্পারেচার ইনক্রিজ করতেছে কোন প্রসেসে, এটা তো সবার মাথায় আসতেছে। তো এইটা জিনিসের উপর ফোকাস কর, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে তোরা থার্মোডাইনামিক্স এর ওই কনসেপ্ট ভুলে যা, থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লর ওই কনসেপ্ট ভুলে যা, যে এখানে হচ্ছে হিট দিলে কি করবে, হচ্ছে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে আর হচ্ছে ওয়ার্ক ডান হবে। তাহলে কিছুক্ষণের জন্য তোরা ভাব আইসোকোরিক প্রসেসের মতো ভাবতে পারিস, না মানে যেখানে কি হবে না, ভলিউমের চেঞ্জ হবে না। তাহলে কি হচ্ছে, যে অ্যামাউন্টের হিট দিবি ওই অ্যামাউন্টে ওর কি হবে, হচ্ছে এনার্জির চেঞ্জ আসবে। ওকে, তার জন্য টেম্পারেচার ইনক্রিজ করবে। ওকে, তো এই যে জিনিসটা এনার্জির চেঞ্জ আসবে, টেম্পারেচার ইনক্রিজ করবে, এটা কিসের থ্রুতে হয়, এটা দুইটা প্রসেসের থ্রুতে হয়। ওকে, খুব ইম্পর্টেন্ট জিনিস বলতেছি, শোন এদিকে তাকা। প্রথম কি হচ্ছে, আমরা যখন সলিড স্টেট ফিজিক্স এর কথা বলতেছি, কোন সলিড ম্যাটেরিয়ালের কথা বলতেছি, তার মানে কি আছে, ওর একটা ক্রিস্টাল স্ট্রাকচার আছে। এবার ক্রিস্টাল স্ট্রাকচার আমরা পড়াশোনা করে আসছি, যে আমরা দেখি যে ক্রিস্টাল স্ট্রাকচার কি দিয়ে তৈরি হয়, লেটিস দিয়ে তৈরি হয়। আর যখন আমরা বাইরে থেকে হিট দেই, তখন লেটিসের মধ্যে কি আসে, একটা ভাইব্রেশন আসে, এবং ভাইব্রেশনের দরুন কি হচ্ছে, মোমেন্টটা ক্যারি করে। এই মোমেন্টটা ক্যারি করার নাম কি হচ্ছে, এই যে কোয়ান্টাটা মোমেন্টটা ক্যারি করে, যে কোয়ান্টাটা, তাকে কি বলি আমরা, ফোনন। তো কি হবে, কোনো একটা সলিড ম্যাটেরিয়ালকে যখন আমরা বাইরে থেকে হিট দেই, তখন ওই ম্যাটেরিয়ালটার ভিতরে থাকা কি হচ্ছে, ফোনন কি করে, ছোটাছুটি করে, তার জন্য কিছুটা অ্যামাউন্টের হিট কে নেয়, হচ্ছে ফোনন নেয়। ওকে, তাহলে ছোটাছুটির জন্য কে নেয়, হচ্ছে ফোনন নেয়, ও টেম্পারেচার ইনক্রিজ করতে সাহায্য করে। ওকে, আর বাকিটা কি করে, যখনই আমরা মেটাল বলতেছি, মেটাল মানে বাইরের কক্ষে কে আছে, ইলেকট্রন আছে, তাহলে বাকিটা হিট কে নেবে, ইলেকট্রন। ইলেকট্রন নিয়ে কি করবে, ও হায়ার স্টেট লোয়ার স্টেটে কি করবে, ছোটাছুটি করবে, এবং তার ফলে কি পাবি তুই, হচ্ছে হিট
ওটা অ্যাবজর্ব করবে এবং ওর ফলে কি হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করবে। তাহলে দুইটা প্রসেস ঘটবে, একটা হচ্ছে কি হচ্ছে ল্যাটিস ভাইব্রেশন, যার যেটা অ্যাসোসিয়েটেড টু হচ্ছে ফোটন, সরি ফোনন, ফোটন না, হ্যাঁ সরি ফোনন, ওকে ফোনন। আর একটা কি হবে হচ্ছে ম্যাটেরিয়ালের বাইরের কক্ষের যে ইলেকট্রন আছে ইলেকট্রন। তাহলে স্পেসিফিক হিট আসলো এট কনস্ট্যান্ট ভলিউমে, সেটা দুই ভাবে কি হবে এবার কাজ করবে। তাহলে দুইটার জন্য আসবে, সেটা হচ্ছে স্পেসিফিক হিট ডিউ টু ফোনন আর স্পেসিফিক হিট ডিউ টু ইলেকট্রন। ওকে মাথায় থাকবে, সলিড স্টেট ফিজিক্স এর ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি। তো স্পেসিফিক হিট কি আসলো হচ্ছে, তাহলে ইন কেস অফ সলিড ম্যাটেরিয়াল specific heat comes due to phonon and electron. Okay, that is C. V equal to কত গুলো হচ্ছে C phonon, phonon, হ্যাঁ that is lattice vibration এর জন্য আসবে, আর একটা C কি হচ্ছে ইলেকট্রন। ওকে, এবং জানিস এই যে যখন প্র্যাকটিক্যাল করবি, ভালো করে শোন, তাহলে ইলেকট্রনিক ভাইব্রেশনের জন্য পাইলি, আর হচ্ছে কি হচ্ছে ল্যাটিস ভাইব্রেশনের জন্য পাইলি। ওকে, তাহলে এটা কিসের জন্য আসবে, এটা হচ্ছে ইলেকট্রনিক ভাইব্রেশন, হ্যাঁ না, আর এটা কি হবে হচ্ছে ল্যাটিস ভাইব্রেশন। এবার ল্যাটিস ভাইব্রেশনের অনেক কিছু পড়াশোনা করে আসছে সে না, আর এটা হচ্ছে ইলেকট্রনিক ভাইব্রেশন। চল, তো ল্যাটিস ভাইব্রেশন কিসের জন্য আগে পড়াইছি বুঝছিস, এখন ফিজিক্সে এটাই পাবি যে সিকোয়েন্স অনুযায়ী পাবি, এমন অন্য স্যারের মতো পাবি না যে টপিক ওয়াইজ। বাস চলো আজকে আমরা কি পড়বো হচ্ছে ডুলংস পেটিট ল। আমরা ডুলংস পেটিট ল হেডিং দিছি, আজকে এখন আসতেই পাইনি ডুলংস পেটিট ল, তাই বুঝছিস, তার আগে কত গল্প করতে লাগতেছে, আসবো ওটাই। আজকে তোদের সলিড স্টেট ফিজিক্স এর ভাব কত নাম্বার লেকচার তোরা পড়াশোনা করতেছিস। ওকে, এবার শোন এদিকে 16 নাম্বার মনে হয় 15-16 নাম্বার লেকচার করতেছিস। এবার আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ তো তোদের যেটা আসে সেটা হচ্ছে একটা আমরা কার্ভ পাই, প্র্যাকটিক্যাল করলাম সলিড স্টেট ফিজিক্সে, সলিড ম্যাটেরিয়াল নিলাম এবং সলিড ম্যাটেরিয়াল যখন স্পেসিফিক হিট ক্যাপাসিটি বের করতে গেলাম তখন এক্সপেরিমেন্ট করলাম, এক্সপেরিমেন্ট করে একটা এক্সপেরিমেন্ট কার্ভ পাই। এক্সপেরিমেন্ট কার্ভটা কেমন পাই তোদের একবার আমি দেখাই দিই। ওকে, তো এক্সপেরিমেন্ট কার্ভটা একটু দেখ, আমি তোদের দেখাচ্ছি। তো এদিকে দেখ, ওর ভিতরে দেখতে পাচ্ছিস সেই তো শর্ট। ওকে, তো এইটা আমরা কি পাই হচ্ছে কোনো একটা সলিড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, আমি এক্সাক্ট কোনো কিছু দেখাচ্ছি না, হ্যাঁ প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একটু আলাদা হবে, আমি একটা জেনারেল বিহেভিয়ার নিয়ে বলতেছি। তো জেনারেল বিহেভিয়ারের এক্সপেরিমেন্টাল কার্ভ কেমন পাইস হচ্ছে এমন টাইপের পাইস। ওকে, তো এই কার্ভটা থেকে কি কি পাই আমি এটা একটু আলোচনা করার চেষ্টা করি তোদের। তো যদি কার্ভটা দেখিস, কার্ভটার মধ্যে কেমন আছে তোদের, তাহলে এক্সপেরিমেন্টাল কার্ভ, হ্যাঁ এক্সপেরিমেন্টাল কার্ভ, তাহলে এক্সপেরিমেন্টাল কার্ভটা কেমন, লো টেম্পারেচারে এক ধরনের আছে, আবার হাই টেম্পারেচারে কি আছে দেখ আর এক ধরনের আছে, হ্যাঁ না। তো লো টেম্পারেচার এমন করে গিয়া হাই টেম্পারেচার গিয়ে কি হয়ে গেছে কনস্ট্যান্ট হয়ে গেছে। ওকে, ওই যে এটা তোদের এক্সপেরিমেন্টাল কার্ভ দেখাই দিলাম। হ্যাঁ, এইবার জিনিসটা বোঝার চেষ্টা কর। হ্যাঁ, তো যেটা দেখাইলো সেটা হচ্ছে লো টেম্পারেচারে এ কি করছে অনেকটা লিনিয়ারলি এমন করে কি করছে হচ্ছে লিনিয়ারলি ইনক্রিজ করছে। তাহলে এই লো টেম্পারেচারে কেমন হচ্ছে প্রপোর্শনাল টু টি আছে, হ্যাঁ না।
তারপরে যখন আর একটু টেম্পারেচার কি করছে, মডারেট টেম্পারেচার পাইছিস, একটু টেম্পারেচার বাড়ছে, এটা আমরা পাই প্রপোর্শনাল টু টি কিউব পাই। গ্রাফটা দেখে অমন মনে হচ্ছে না, কারণ গ্রাফটা এটা যদি ভালো করে অ্যানালাইসিস করিস এমন করে দেখবি। হ্যাঁ, আমি এক্সাক্ট যাচ্ছি না, তোরা বইয়ের মধ্যে দেখবি এক্স্যাক্টলি পাওয়া যাবে। হ্যাঁ, ভালো স্ট্যান্ডার্ড বই পড়বি, ওখানে তো আরো হচ্ছে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে। ওকে, এবার হাই টেম্পারেচারের ক্ষেত্রে এটা কি পাচ্ছিস, দেখতে একটা কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছিস না, এবারে তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না, তাহলে হাই টেম্পারেচারের ক্ষেত্রে কি পাচ্ছিস হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে যদি এক্সপেরিমেন্টাল কার্ভ থেকে তুই এর একটা ফর্মুলা তৈরি করিস, ফর্মুলাটা কেমন পাচ্ছিস, যে সিবি ইকুয়াল টু কোনো একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থাকবে, কিন্তু প্রথম লো টেম্পারেচারের ক্ষেত্রে কি আছে টি, তারপর হাই টেম্পারেচারের ক্ষেত্রে কত হচ্ছে বি টি কিউব প্লাস কত হচ্ছে, মানে মডারেট টেম্পারেচারের জন্য টি কিউব, হাই টেম্পারেচারের জন্য কত হচ্ছে সি, একটা কনস্ট্যান্ট ভ্যালু গেল। তো এই যে জিনিসটা আসে না, এইটা আসে হচ্ছে ইলেকট্রনিক ভাইব্রেশনের জন্য, ইলেকট্রনিকের জন্য আসে, আর এই দুটো টার্ম আসে এটা হচ্ছে লেটিসের জন্য আসে। ওকে, তো তোরা যদি দেখিস এখন অবধি সেটা কি হচ্ছে, তাহলে এই যে লো টেম্পারেচারের ক্ষেত্রে কে কাজ করতেছে হচ্ছে ইলেকট্রনিক, ঠিক আছে, তাহলে ইলেকট্রনিক সেটা হচ্ছে লো টেম্পারেচার, ঠিক আছে। তারপরে এটা যদি দেখিস একটা মডারেট টেম্পারেচার, মডারেট টেম্পারেচার ক্ষেত্রে কি কাজ করতেছে হচ্ছে মানে অর্ডিনারি টেম্পারেচার, অর্ডিনারি বা মডারেট টেম্পারেচার, এটা কি কাজ করতেছে হচ্ছে লেটিস টি কিউব। তারপরে এটা কি হচ্ছে হাই টেম্পারেচার, হাই টেম্পারেচার যেখানে কে কাজ করতেছে হচ্ছে লেটিস। তবে তোরা কি একটা জিনিস বুঝতে পারছিস আমাদের পড়াশোনার স্টাইল কেমন হবে? ব্ল্যাকবোর্ডে কার্প আমার কাছে কে কে পড়ছিস, ব্ল্যাকবোর্ড এডিশন প্রায় সবাই পড়ছিস, ওইখানে পড়ার স্টাইলটা মনে আছে, যে আমাদের কাছে প্রথমে হাতে কি আসছিল, ব্ল্যাকবোর্ডে কার্প এক্সপেরিমেন্টাল কার্প আসছে, ওই কার্পকে এক্সপ্লেন করার জন্য আমরা কি হচ্ছে বিভিন্ন থিওরি দিতেছিলাম। এবার থিওরি দেওয়ার সময় ক্লাসিক্যাল থিওরি দিয়েই মেলে না, কোথাও হায়ার ওয়েভলেন্থে পাই, কোথাও লোয়ার ওয়েভলেন্থে পাই, কোনো সূত্রতেই হায়ার ওয়েভলেন্থে ঠিক, কোনো সূত্রতেই লোয়ার ওয়েভলেন্থে ঠিক, এমন করে করে আমরা পাই। কিন্তু এক্স্যাক্টলি পুরাটার জন্য যখন পাই তখন আমরা কখন পাই, যখন কোয়ান্টাম থিওরি আমরা অ্যাপ্লাই করি এবং প্লাঙ্কস থিওরি দেই, হ্যাঁ না, তখন ব্ল্যাকবোর্ডে কার্ভ পাই। ঠিক তেমন এইখানেও সেম জিনিস কি হবে, পড়াশোনার স্টাইলটা বস। আমাদের কাছে এই যে কার্ভটা আসছে না, এটা মোটামুটি 1819 খ্রিস্টাব্দের দিকে চলে আসছে, এক্সপেরিমেন্টটা করে মোটামুটি এটা আমরা পাওয়া গেছি যে 1819 খ্রিস্টাব্দের দিকে, ভাব কত ক্লাসিক্যালের জগতের কথা বলতেছি। হ্যাঁ, তখন আমরা পাওয়া গেছি যে কোন একটা সলিডকে আমরা যদি হিট দেই তার হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি উইথ টেম্পারেচারের গ্রাফ এমন হবে। ওকে, এবার তখন 1819 খ্রিস্টাব্দের আশেপাশে থেকে মানুষের ধারণা কি হইলো, যে তখন থেকেই এইটাকে কি করলো, এক্সপ্লেন করার চেষ্টা করলো। তো আমাদেরও এখন কি হচ্ছে, কর্তব্য হবে বা সায়েন্টিস্ট গুলো যে প্রসেসে আগাইছে আমরা সেই হিস্ট্রিটাকে ফলো করব, প্রথমে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে 1819 খ্রিস্টাব্দের দিকে এক্সপ্লেন করতে গেলে তোর হাতে কি আছে, ক্লাসিক্যাল থিওরি আছে, হয় না, এমবি স্ট্যাটিস্টিক্স আছে, তো ক্লাসিক্যাল থিওরি দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব, দেখবো কতটা পায়। যদি পায় তো ভালো কথা, যদি না পায় তবে আমরা কি ইউজ করব হচ্ছে কোয়ান্টাম থিওরি ইউজ করব। ওকে, এই যে এক্সপেরিমেন্টাল কার্ভকে আমরা এখন ক্লাসিক্যাল থিওরি দ্বারা এক্সপ্লেন করার চেষ্টা করব, অর্থাৎ হিট ক্যাপাসিটিকে ক্লাসিক্যাল থিওরি দ্বারা এক্সপ্লেন করার চেষ্টা করব, এই যে চেষ্টাটা এটাকে কি বলা হয় হচ্ছে ডুলংস পেটিট ল। তো এখন আমরা কি শিখবো, ডুলং পেটিট ল। ওকে, ঠিক আছে, চলো তাহলে রিডিং দে। ক্লাসিক্যাল
থিওরি অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি, অর এটাকে কি বলি আমরা, ডিলং পেটিট। ওই থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে ডিলং পেটিট ল আমরা বানানটা ওইখানেও ভুল করছিলাম না, কিছু একটা ছিল, গুগল দেখে লিখছিলাম, কিন্তু শিক্ষা হয় নাই, বানানটা মানে আবার ভুল করছি, দেখিয়ে নেই একটু। ইংলিশ জীবনটাকে বরবাদ করে দিল বুঝছিস, ফালতু ফালতু বানান লিখে রাখে। ডিলং পেটিট, ডুলং বানান ভুল করছে, আমি একদম শিওর ছিলাম, এটা ভুল করার দিক থেকে শিওর ছিলাম। হ্যাঁ ডুলং হয়, হ্যাঁ ডুলং পেটিট ল, ইয়েস এবার ঠিক আছে, ক্লিয়ার। এবার শোন, এখানে একটা জিনিস দেখবি আমি কি বলছি, যে ল্যাটিস হিট ক্যাপাসিটি। দেখ ইলেকট্রনিকটা আমরা ধরি না, ইলেকট্রনিকটা অনেকবার অনেক ভাবে করছি, দরকার পড়ে পরেও করব, আমাদের মেন ফোকাস কিসে করি হচ্ছে ল্যাটিস ভাইব্রেশনে। হ্যাঁ চল সলিড স্টেট ফিজিক্স এর ক্ষেত্রে ল্যাটিস ভাইব্রেশনে করি, পরে এগুলা দেখা যাবে এখন, হ্যাঁ না? যদি চাস আমি গল্পটা এখন বলতে চাইছিস না, পরে এগুলা সবটাই পুরো এক্সপ্রেশন প্রুফ করে দেবো। হ্যাঁ তো এখন আমরা অবভিয়াসলি তুই কোন দিকে ফোকাস করতেছিস, এইটুকু জায়গায় ফোকাস করতেছিস। হ্যাঁ ওকে, তোরা বলিস না বলে স্যার এটা আসে নাই, এটা তো করতেইছি না, ওটাতে যাচ্ছিও না এখন, হ্যাঁ না, ওটা আমরা পরবর্তীতে দেখবো। এখন আমরা লেটিসের জন্য যে এই পার্টটা আসে এই পার্টটাকে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। তোরা যদি একবার এটা মাথায় ঠিক করে তোদের প্রবেশ করে দেয় না, তারপরে দেখবি কি মজাদার জিনিস, বলে এমন সিকোয়েন্স অনুযায়ী পড়াশোনা করতে লাগে। নয়তো তোরা যদি এবড়ো খেবড়ো সব জায়গা থেকে পড়াশোনা করিস, জীবনে মনে হবে কেন পড়তেছি, কি করতেছি, এটা খায় না মাথায় দেয়। তো তোদের টার্গেট হচ্ছে এটা কেন, এখন থেকে মাথায় এটা ঢোকায় রাখ, এটা হচ্ছে তোকে প্রুফ করা হচ্ছে টার্গেট। এর জন্য বিভিন্ন থিওরি দিবি, অনেকবার ফেল হবে, আবার তারপরে নতুন থিওরি দিবি, নতুন অ্যাজাম্পশন ধরবি, নতুন কিছু করবি, তারপরে ধীরে ধীরে এক্সপ্লেন করার চেষ্টা করবি। ওকে, হিস্ট্রিতে এমনই হয়েছে, একদিনে কেউ কিছু অ্যাচিভ করতে পারেনি। যেমন তোরা যদি ভাবিস স্যার আমি তো আজকে 8 ঘন্টা পড়াশোনা করছি, কালকে রেজাল্ট ভালো হলো না কেন, হবে না, ঠিক আছে, একদিনে কোনো কিছুই হয় না, ধীরে 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 সবকিছু হয়। ওকে, তো এইখানে ভালো করে কয়টা কথা শোন। ক্লাসিক্যাল থিওরি অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি, দ্যাট ইজ ডুলং পেটিটস ল, কি বলে? এটার অ্যাজাম্পশন ছিল যে আমরা একে কিসের সঙ্গে কনসিডার করব, একে হচ্ছে এমন কিছু হচ্ছে গ্যাসের সঙ্গে কনসিডার কর, না, বা এর যে ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশনটাকে কিসের সঙ্গে কনসিডার কর, ভাইব্রেশন গুলো আইডেন্টিক্যাল ভাইব্রেশন হচ্ছে। ওকে, এবার আইডেন্টিক্যাল ভাইব্রেশন হওয়ার দরুন হচ্ছে, এবং তাদের কি সেম ফ্রিকোয়েন্সি নিয়ে কি করতেছে হচ্ছে সবাই ভাইব্রেট করতেছে। ওকে, তাহলে সেম ফ্রিকোয়েন্সি নিয়ে সবাই ভাইব্রেট করতেছে। এবার এইখানে ক্লাসিক্যাল থিওরি ধরার জন্য প্রত্যেকটার ভাইব্রেশনকে কি করা হচ্ছে হারমোনিক অসিলেটরের সঙ্গে তুলনা করা। হারমোনিক অসিলেটর মনে আছে না? ঠিক আছে, ধরুন একটা স্প্রিং লাগা ছাড়াই দিলি, এটা কি করবে হচ্ছে হারমোনিক অসিলেটর। কই গেল আমার আমার হারমোনিক অসিলেটর কোথায়? হাই গো, আমার হারমোনিক অসিলেটর আমি এখানে খুঁজে পাচ্ছি না কেন, এখানেই তো থাকে, কোথাও পড়ছে নাকি? ওকে দুঃখিত, আমার হারমোনিক অসিলেটর আমি এখানে খুঁজে পাচ্ছি না। তো কি জিনিস, যদি স্প্রিং কে লেগে সাইডে দেয় সেটা কি করবে, উপর নিচ করতে থাকবে, ওটাই তো হারমোনিক অসিলেটর। তো কি কর, যে তুই ল্যাটিস ভাইব্রেশন ধরতেছিস, ওটা কি করতেছে হচ্ছে হারমোনিক অসিলেটরের সঙ্গে কি কর হচ্ছে কনসিডার কর। এবার যে কোনো অ্যাটম, সলিড স্টেট ফিজিক্স পড়তেছি, তাহলে অ্যাটম আছে, অ্যাটম গুলো কত কত ডাইমেনশনালে আছে, অবভিয়াসলি 3 ডাইমেনশনালে আছে, তাহলে ওটাকে কিসের সঙ্গে কনসিডার করতে লাগবে, 3D হারমোনিক অসিলেটরের সঙ্গে তুলনা করতে লাগবে। দেখিও তাহলে একটা অ্যাটম ভালো করে বুঝে নে, একটা অ্যাটম, হ্যাঁ না, এটা কি হচ্ছে 3D হারমোনিক অসিলেটরের সঙ্গে কনসিডার করবি,
তার মানে তুই এইটা পড়াশোনাটাকে 3D তে পড়াশোনা করা অবভিয়াসলি কি টাফ টাক্স। তাহলে 1D তে তুই কি করতেছিস, কনভার্ট করতেছিস 1D তে। তাহলে এমন করে লিখতে পারিস না যে তিনটে অ্যাটম 1D তে হারমোনিক অসিলেট করতেছে, একই জিনিস না। একটা অ্যাটম 3D তে মানে তিনটে ডিরেকশনে করতেছে, এক্স ওয়াই জেড তো সেম জিনিসই করবে। তার জন্য আমরা ধরলাম যে তিনটা ওয়ান ডাইমেনশনাল কি আছে হচ্ছে হারমোনিক অসিলেটর করতেছে। ওকে, এবার যদি তার মানে কি হচ্ছে আমরা ভালো করে বস যে 1D জন্য পড়াশোনা করব, অ্যাকচুয়ালি ক্রিস্টাল তো হচ্ছে 3D, বাট পড়াশোনা করব 1D। তারপরে হচ্ছে মোট করার জন্য কত দিয়ে মাল্টিপল করে দেবো হচ্ছে 3 দ্বারা মাল্টিপল করব। তো এমন তো একটা থাকবে না, এমন এন নাম্বার অফ থাকবে। তাহলে কত দিয়ে গুণ করে দিবি, যে অ্যান্সারটা পাবি তাকে কত দিয়ে গুণ করে দিবি হচ্ছে 3n দ্বারা মাল্টিপল করে দিবি, ঠিক আছে। তাহলে একটা হারমোনিক অসিলেটর ওয়ান ডাইমেনশনালের জন্য পড়ে 3D করার জন্য কি করব হচ্ছে 3 দিয়ে গুণ করব, এবং একটার বদলে n নাম্বার করার জন্য n দ্বারা মাল্টিপ্লিকেশন করব। তাহলে টোটাল যে অ্যান্সারটা পাবো তাকে আমরা 3n দ্বারা মাল্টিপ্লিকেশন করে দেবো, বুঝছিস? ক্লিয়ার? তাহলে আমরা এখন কিসের সঙ্গে কনসিডার করে পড়াশোনা করতে পারি? 1D হারমোনিক অসিলেটরের সঙ্গে কনসিডার করে পড়াশোনা করতে পারি। ওকে, চলো, খুব ইন্টারেস্টিং পড়াশোনা হতে যাচ্ছে। ওকে, তো এইখানে ক্লাসিক্যাল থিওরির একটা অ্যাজাম্পশন নিবি, হ্যাঁ, যতগুলা অ্যাটম আছে তাদের মোশন গুলা কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে, বাট সেম ফ্রিকোয়েন্সিতে কি করবে হচ্ছে অসিলেট করবে, ঠিক আছে। তাহলে লেখ, অ্যাজাম্পশন লিখে নিই কিছু। ওকে, লেখ, ইন ক্লাসিক্যাল theory we assume motion of all atoms are independent. Okay, in classical theory we assume motion of all atoms are independent. Okay, but their natural frequency are same. Okay, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মনে আছে তো? আমার হারমোনিক অসিলেটর দাঁড়া এক সেকেন্ড, হারমোনিক অসিলেটরকে খুঁজে আসি একটু।
সো উই আর ব্যাক। হ্যাঁ, এদিকে আয়। তাহলে আমরা কিছু কথা বলবো এখন। হ্যাঁ, সেটা হচ্ছে আমি কি বললাম যে অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল থিওরি উই অ্যাজিউম দ্যাট মোশন অফ অল অ্যাটমস আর ইন্ডিপেন্ডেন্ট বাট দেয়ার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর কি হচ্ছে সেম। ওকে, এবার এটা কথার মানে একবার বোঝার চেষ্টা কর যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মানে কি। ধরি না এটা একটা এই যে হাত থেকে এটাকে আমি কি করলাম, ছেড়ে দিলাম, ও কি করবে, আমি বাইরে থেকে কোনো এক্সট্রা ফোর্স ছাড়া, ইভেন যদি কি করে এইখানে কোনো ডিসিপিটিভ মিডিয়াম না থাকে, মানে যেমন কোনো এয়ার ফোর্স কোনো কিছু যদি না থাকতো, না ড্র্যাগ ফোর্স কোনো কিছু যদি না থাকে, তাহলে এ কি করবে, যে অসিলেশনসটা করবে তাকে আমরা কি বলবো হচ্ছে, যে ফ্রিকোয়েন্সি নিয়ে অসিলেশনস করে তাকে আমরা বলবো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এটা কিন্তু এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি না, মাথায় রাখিস না, কারণ এখানে অনেক ফোর্স কাজ করতেছে। বাট এমন করে ভাবতে পারি যে বাইরে থেকে কোনো ফোর্স দেই নেই, তাহলে এটা যে ফ্রিকোয়েন্সি আসতেছে তাকে কি বলি আমরা, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ওকে, হ্যাঁ, স্প্রিং এর ক্ষেত্রে অরবিটার কোশ্চেন ছিল গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা স্প্রিং না তো। স্প্রিং এর ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্স কোনো দামেই নাই। স্প্রিং কে এই পাশে টাইনে দিলেও ছোট হয় না, হয়তো। এটার ক্ষেত্রে এটা তো স্প্রিং না, আমার কাছে স্প্রিং নাই, আমি তোদের এটা স্লিং কে দিয়ে দেখাই। স্লিং এর ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতে, কারণ স্লিং কে এই পাশে দিলে থাকে না, নিচে পড়ে যায়। তো বাট স্প্রিং এর ক্ষেত্রে বস হারমোনিক অসিলেটর তো এমন করেই কাজ করি, তো গ্র্যাভিটেশনাল উপর এফেক্টই পড়ে না। ওকে, তো প্লিজ দয়া করে এটার সাথে গ্র্যাভিটেশনকে কানেক্ট করিস না। আমার একটা বন্ধুর কথা মনে পড়লো, এটা গল্প মনে আগেও বলছি তোদেরকে। আমাদের একটা বন্ধু কি বলতো যে স্যার আমরা জানি সবকিছু কি হচ্ছে গ্রেভিটির টানের নিচে পড়ে, তাহলে আমাদের পা থেকে মাথার দিকে রক্ত ওঠে কেন? গ্রেভিটি রক্তকে তো গ্রেভিটি নিচের দিকে টানতেছে। তো বোঝার চেষ্টা কর যে দুটোর রেঞ্জ আলাদা ভাই। রক্তের মধ্যে গ্রেভিটি লাগবে, গ্রেভিটেশনাল এমনি একটা উইক ফোর্স, না? আরো রক্তের মধ্যে লাগতেছে আরো উইক। ওকে, সেইখানে আমাদের যে ব্লাড প্রেশার আসে, আমাদের রক্ত উপর নিচে চলাচল করে কেন? ব্লাড প্রেশারের জন্য, না? তো প্রেশার তার তুলনায় অনেক বেশি, তার জন্য গ্রেভিটি ওর কাছে কি নেগলিজিবল। ঠিক তেমনই মাথায় রাখে যে যখন তুই একটা লেটিস ভাইব্রেশন পড়াশোনা করতেছিস, ক্রিস্টালের ভিতরে ভাইব্রেশন, ওটার গ্রেভিটি সাথে ওটার কোনো ইয়েই নেই, হ্যাঁ, রিলেশন নেই, মাথায় রাখিস। ওকে, তো সবগুলো জিনিসকে এক করে ফেলিস না। তো যেটা আমি বলতেছিলাম তোদেরকে, যে তাহলে কি হয়েছে, এদের তোদের অনেকের মাথায় আসতে পারে স্যার যে এদের তো সবার যদি কি আসে হচ্ছে ফ্রিকোয়েন্সি সেম থাকে, তাহলে সবার কি এনার্জি সেম থাকবে? অ্যান্সার হচ্ছে না। ফ্রিকোয়েন্সি কেমন জিনিস তোরা যদি দেখিস, এটা একটা ছাদ আছে, ছাদ থেকে একটা স্প্রিং ঝোলাই দিছি, স্প্রিং এর সঙ্গে একটা মাস অ্যাটাচ করে দিছি, মাসটা কত হচ্ছে এম। তাহলে এটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি যেমন কত হয়, ওমেগা ইকুয়াল টু কত হয়, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা 0 ইকুয়াল টু রুট ওভার কে বাই কত লিখিয়েছে এম লিখি, যেখানে কে ইজ দ্য স্প্রিং কনস্ট্যান্ট অফ দ্য স্প্রিং, না? এবার দেখ ভালো করে এটা আসে, তার মানে এইটা ওদের যদি ফ্রিকোয়েন্সি, ভালো করে শোন, ওদের যদি ফ্রিকোয়েন্সি সেমও হয়, তার মানে একটা অ্যাটমের ভিতরে প্রচুর পরিমাণ, মানে একটা সাবস্টেন্সের ভিতরে প্রচুর পরিমাণ কি আছে, অ্যাটম আছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে এনার্জি একই থাকবে এমন কোনো কথা নাই, কারণটা এনার্জির সাথে এর কোনো কি নেই, ডাইরেক্ট রিলেশন নেই। তো কি করতে পারে না, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেম হলেই যে এনার্জি সেম হবে এমন কথা নাই। যেহেতু এখানে ডিফারেন্ট টাইপের অফ অ্যাটম একসাথে আছে, তার জন্য ওদের এনার্জি কি হবে, আলাদা হবে। এনার্জি আলাদা হবে কি এমন করে মাথায় রাখিস যে এনার্জি, কারণটা ভাইব্রেশনাল অ্যাম্প্লিটিউড যার যত বেশি হবে তার এনার্জি তত কি হবে, বেশি হবে। তার জন্য ওদের ভাইব্রেশন কারো কম হবে কারো বেশি হবে, তার জন্য কি আসবে, কিন্তু তাদের এনার্জি আসবে। তবে এই ক্ষেত্রে একটা কোশ্চেন আসে তোদের অনেকের মাথায়, যে যদি ভাইব্রেশন কি আসে হচ্ছে ডিফারেন্ট হয়, তাহলে তো ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হবে না। ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে কে আর এম এর উপর, বুঝছিস তো? তাহলে কে আর এম এর উপর ডিপেন্ড করলে যদি সেম স্প্রিং নেই, তাহলে কি আসবে, ইয়ে আসতেই পারে না, ঠিক আছে? অ্যাম্পলিটিউডের উপর কি করতে পারে না, এনার্জি ডিপেন্ড করে না। সো সরি, ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে না, অ্যাম্পলিটিউডের উপর এনার্জি ডিপেন্ড করবে, কিন্তু ফ্রিকোয়েন্সি কি করবে না, ডিপেন্ড করবে না। ওকে, তাহলে বাট দে আর সেম ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর সেম। ওকে, ন্যাচারাল frequency are same. Okay, for different atoms there will be different in energies. এবার যদি এনার্জি আলাদা আলাদা হয়, তাহলে আমরা পড়াশোনা করার সময় কি করবো হচ্ছে অ্যাভারেজ এনার্জি নিয়ে পড়াশোনা করবো, তাই তো? তো আমরা এখন কি করবো হচ্ছে অ্যাভারেজ এনার্জি নিয়ে পড়াশোনা করবো। ওকে, আর একটা জিনিস মাথায় রাখিস, এটা ক্লাসিক্যালের সঙ্গে যদি ক্লাসিক্যাল স্প্রিং এর সঙ্গে কনসিডার করিস, তাহলে এটা টোটাল এনার্জি কত হবে বলতো?
ওকে, যদি ক্লাসিক্যাল স্প্রিং এর সঙ্গে কনসিডার করিস টোটাল এনার্জি কত হবে? টোটাল টোটাল এনার্জি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, ওটাকে হ্যামিল্টনিয়ান দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে হ্যামিল্টনিয়ান ইকুয়াল টু কি হবে? কাইনেটিক এনার্জি কত হয়েছে? পি স্কয়ার বাই কত হচ্ছে? টোয়াইস এম। আর পটেনশিয়াল এনার্জি কত হয়? হাফ কে এক্স স্কয়ার। তাহলে কে মানে কত হচ্ছে? একটু আগে লিখলাম ওমেগা ইকুয়াল টু কত হচ্ছে? এটা কি গেল হচ্ছে পোটেনশিয়াল এনার্জি গেল, না? তাহলে টোটাল এনার্জি কি হবে হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আর ওমেগা কি ইজ দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আর এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রে কি হবে হচ্ছে সেম হবে। ওকে, তো এভারেজ এনার্জি ক্যালকুলেট করব। কোনো কিছুর এভারেজ কেমন করে ক্যালকুলেট করি মনে আছে তোদের? টোটাল এনার্জি, এটাকে ই দিয়ে লিখলাম, হ্যামিল্টনিয়ান দিয়ে রিপ্রেজেন্ট করি। এভারেজ কেমন করে বের করে দেখতো? এক্স এর এভারেজ ক্যালকুলেট করতে গেলে কি করিস তোরা? এক্স এক্স এর ডিস্ট্রিবিউশন, হ্যাঁ না, ইনটু কত হচ্ছে ডিএক্স বাই কত করবি এফ অফ এক্স ডিএক্স, যেখানে এক্স কি হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন, কেমন করে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। ওকে, এটা তো সবাই জানিস, এটা নর্মাল জিনিস। তাহলে এবার এটা টোটাল এনার্জি জানি, আমাদের কি লাগবে? এভারেজ এনার্জি লাগবে অনেকগুলো পার্টিকেলের ক্ষেত্রে। এভারেজ এনার্জি এবার আমরা কি কনসিডার করছি এখানে হচ্ছে, এখানে যদি কনসিডারেশনে দেখিস ক্লাসিক্যাল, তার মানে ক্লাসিক্যাল থেকে তার মানে হচ্ছে এমবি স্ট্যাটিস্টিক্স। আর যারা যারা স্ট্যাটিস্টিক্স পড়ছিস এবার বল এমবি স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ফাংশন কি ছিল? বল, পড়ছিলি না? এফ অফ ইকুয়াল টু হচ্ছে এনআই বাই জিআই। এগুলা স্যার এগুলো লাগবে না, একবারে মুখস্থটা বল কি পড়ছিলি। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল, হ্যাঁ, বা এমন করে পড়ছিস না ই টু তোমার ই বাই কত হচ্ছে কে বি টি, এটাই তো বুঝছিস? তো এমবি স্ট্যাটিস্টিক্স কাজে লাগিয়ে গেল এখানে। হ্যাঁ, তো কি বলে হচ্ছে পি স্কোয়ার বাই টোয়াইস হাফ এম জিরো স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হচ্ছে টোটাল এনার্জি গেল। ওকে, তো যাই হোক এখন আমাদের অ্যাভারেজ এনার্জি বের করতে লাগবে। তাহলে ইউজিং ম্যাক্সওয়েলস বোলসম্যান ডিস্ট্রিবিউশন, ক্লাসিক্যাল থিওরি ইউজ করতেছি তার মানে এটা ইউজ করব যে অ্যাভারেজ এনার্জি কত হবে? অ্যাভারেজ এনার্জি ই ইকুয়াল টু ফর্মুলা এটাই, সেটা কি হচ্ছে ই এফ অফ কত হচ্ছে এফ অফ ই ডি বাই কত আসবে এফ অফ ই ডি। তাহলে ম্যাক্সওয়েলস রিলেশন যদি বসাই দিস তাহলে এফ অফ ই কত হবে বল? এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার মাইনাস বাই কত হচ্ছে কে বিটি, হ্যাঁ না, ইন্টু কত আসবে ডি, আর নিচেও সেম হবে। তাহলে এক্সপোনেনশিয়াল, সরি, এক্সপোনেনশিয়াল ও। আর বেশি স্মার্ট হয়ে অনেকবার বলছি এটা কথা, স্মার্ট হয়ে এটাকে আর এটাকে কেটে দিস না, হ্যাঁ, এখানে একটা তোদের দাদু বসে আছে মাথায় রাখিস। তো বেশি স্মার্ট হইতে চাইস না, বলে ইন্টিগ্রেশন কেটে দিছি শেষ তো, ওগুলো করিস না, হ্যাঁ, তোর মাথা কেটে যাবে। আমার মাঝে মাঝে ভয় লাগে যায় তোরা বেশি ওভার স্মার্ট হয়ে যাস না, তখন একদম তাহলে ইয়ের মানে এবার বসায় দে। তাহলে দেখ
কি আসতেছে পি স্কোয়ার বাই কত হচ্ছে টোয়াইস এম প্লাস কত হচ্ছে হাফ এম ওমেগা জিরো স্কোয়ার এক্স স্কোয়ার এটা গেল তারপরে এক্সপোনেনশিয়াল না ই মানে হচ্ছে পি স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস হাফ এম ওমেগা জিরো স্কোয়ার এক্স স্কোয়ার বাই কত হচ্ছে কে বি টি না দেখো এটা সবটাই কি গেল পি আর এক্স এ গেল ক্লাসিক্যাল মেকানিক্স পি আর এক্স পজিশন আর মোমেন্টাম মানে ফেস ফেস আসছে কি আসেনি তাহলে এটার একটা ইন্ডিকেশন কার উপর একটা হচ্ছে পি এর উপর আর একটা কথা হচ্ছে এক্স এর উপর তাহলে একটা কথা হচ্ছে ডিপি আর একটা কথা হচ্ছে ডিএক্স যদিও ডিপি এক্স দিতে লাগবে কারণ আমরা ওয়ান ডাইমেনশনালে করতেছি মনে আছে তো গল্পটা বলছিলাম ওয়ান ডাইমেনশনাল জন্য করতেছি পরে 3n দ্বারা মাল্টিপ্লিকেশন করে দেবো ওকে ওকে যদিও এটা দেওয়ার দরকার নেই তোরা মাথায় থাকলেই হবে হ্যাঁ ওকে তারপরে নিচে কি হবে বল তাহলে হচ্ছে এক্সপোনেনশিয়ালি মাইনাস পি স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস হাফ ইন্টু এম ওমেগা জিরো স্কোয়ার এক্স স্কোয়ার বাই কত হচ্ছে কেবিটি আর হচ্ছে ডিপি আর ডিএক্স ফেস ফেসের কনসেপ্ট একবারে ইউজ করে দিলাম এগুলো কিন্তু আরো অনেকভাবে করা যায় আমি তোদের এইভাবে করাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট বইয়ে আলাদা আলাদা মেথড ইউজ করছে তোরা ডেনসিটি অফ স্টেট দিয়ে অমন করে একবারে করতে পারিস না হ্যাঁ এটার অ্যান্সার এটা আসবে হাফ কেবিটি ওকে তো চলো এবার হচ্ছে আলাদা কর ইন্টিগ্রেশন করতে লাগবে না তাহলে পি এর উপর এক্স এর উপর ইন্টিগ্রেশন পি স্কোয়ার বাই কত হচ্ছে টোয়াইস এম প্লাস কত হচ্ছে হাফ এম ওমেগা জিরো স্কোয়ার এক্স স্কোয়ার আর এটা কি হচ্ছে এক্সপোনেনশিয়ালি আলাদা আলাদা করে নে হ্যাঁ এটার ক্ষেত্রে আলাদা লেখা যায় এটার ক্ষেত্রে কি লেখা যায় আলাদা লেখা যায় তাহলে কি হচ্ছে এক্সপোনেনশিয়াল এটা যদি লিখিস কত আসবে হচ্ছে মাইনাস পি স্কোয়ার বাই 2m কে বি টি ওকে তারপরে কত আসবে এক্সপোনেনশিয়াল মাইনাস এম ওমেগা জিরো স্কোয়ার এক্স স্কোয়ার বাই কত হচ্ছে 2 একটা আসবে 2 কে বি টি তারপরে কত হচ্ছে ডিপি ডিএক্স ওকে তাহলে কত হচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস পি স্কোয়ার বাই 2m কে বি টি না এটা গেল তারপর এক্সপোনেনশিয়াল মাইনাস তো দুটোর সাথেই গুণ আছে ওমেগা জিরো স্কোয়ার এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 কে বি টি ডিপি ডিএক্স ওকে এবার কি করি এটা দিয়ে এটাকেও ভাগ করে দেই এটাকেও ভাগ করে দেই চল তাহলে তো অনেক বড় আসতেছে চলো আসুক আমরা কি করব ওকে তাহলে এইটার সাথে এটা পুরোটা গুণ আছে তাই তো তাহলে পি স্কোয়ার বাই কত হচ্ছে টোয়াইস এম এক্সপোনেনশিয়াল মাইনাস পি স্কোয়ার বাই টোয়াইস এম কে বি টি এক্সপোনেনশিয়াল মাইনাস এম ওমেগা জিরো স্কোয়ার এক্স স্কোয়ার বাই কত হচ্ছে 2 কে বি টি ওকে ডিপি ডিএক্স বাই এটা তো নিচে একটাই টার্ম তাহলে এক্সপোনেনশিয়াল মাইনাস পি স্কোয়ার বাই কত হচ্ছে টোয়াইস এম কে বি টি এক্সপোনেনশিয়াল মাইনাস এম ওমেগা জিরো স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 কে বি টি ডিপি ডিএক্স এটার মাঝখানে কি আছে প্লাস চিহ্ন প্লাস তাহলে কত আসবে হচ্ছে ইন্টিগ্রেশন
ইন্টিগ্রেশন তাহলে কত আসলো, হাফ এম ওমেগা জিরো স্কোয়ার এক্স স্কোয়ার এক্সপোনেনশিয়াল মাইনাস পি স্কোয়ার বাই টোয়াইস এম কে বি টি, তারপর কত হচ্ছে এক্সপোনেনশিয়াল, তারপর কত হচ্ছে এম ওমেগা জিরো স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু কে বি টি ইন্টু ডিপি ডিএক্স। ও আরো কত বড় লাইন হবে রে। নিচে কত আসবে হচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস পি স্কোয়ার বাই টু এম কে বি টি, তারপর কত আসবে হচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস এম ওমেগা জিরো স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু কে বি টি ডিপি ডিএক্স। ওকে, দেখ একটা করে ইন্টিগ্রেশন কিসে আছে, পি এর উপর, আর একটা করে ইন্টিগ্রেশন কত আছে হচ্ছে এক্স এর উপর। তা আলাদা করা যায় না, করে নে, আমি একসাথে করে দেই, তোরা করে নে। তা এইটা পুরোটা কি আছে পি এর উপর, এটা পুরোটা কিসে আছে এক্স এর উপর, তোরা লিখে নিছিস সেটা। চলো, তাহলে এটা কি করলাম আমি, পি এর উপর এখানে কি দিয়ে দিলাম ডিপি, আর এটা হচ্ছে এক্স এর উপর ডিএক্স, না? ওকে, তো এটা কি করবি হচ্ছে পি এর উপর, এটা হচ্ছে ডিপি, আর এটা হচ্ছে এক্স এর উপর, এটা হচ্ছে ডিএক্স, না? ওকে, তারপর এটার ক্ষেত্রে হচ্ছে এ রাম, এখানে আমি এমন জঘন্য করছি, ছি ছি, আমি নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করতেছে, মাঝখানে পি ঢুকাই দিছি। ওকে, হ্যাঁ, তো আমি নেক্সট লাইনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো নেক্সট লাইন এটা আমার, তাহলে এটা হচ্ছে এক্স এর উপর, তাহলে কত হচ্ছে এক্সপোনেনশিয়াল এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই হচ্ছে টু কে বি টি ইন্টু ডিএক্স। ওকে, এবার হচ্ছে পি এর উপর, পি এর উপর, পি এর ক্ষেত্রে কত ছিল হচ্ছে, কত ছিল এটা বলতো, কিটা মুসলাম কি এটা, এক্সপোনেনশিয়াল মাইনাস পি স্কোয়ার বাই হচ্ছে টু এম কে বি টি ইন্টু ডিপি। ওকে, ডিএক্স, এটার ক্ষেত্রে দেখ কি হবে, এটার ক্ষেত্রে পি আছে, তাহলে হচ্ছে ডিপি দিয়ে দিলাম, এটার ক্ষেত্রে কি আছে এক্স ডিএক্স। এবার দেখ বহুত কিছু কাটে, দেখ এটা এক্স এর যাই কর অ্যান্সার, এটার এক্স এর অ্যান্সার কি আসবে, সেম আসবে। এটার কি করছে পি এর যাই কর, এটার পি এর যাই কর কি আসবে, সেম আসবে। বুঝছিস তো কথাটা, কারণটা যারা বুঝিস নাই তারা দেখ, এইখানে পি স্কোয়ার আছে আর পি এর ইন্টিগ্রেশন করতেছি, এইখানে পি স্কোয়ার নাই, তো এই দুটা পি এর ক্ষেত্রে এইটা আর এটা আলাদা, কিন্তু এটা আর এটা কি হচ্ছে একই জিনিস কাটবে। ঠিক তেমন এখানে এক্স এরটা থাকবে কিন্তু হচ্ছে পি এরটা থাকবে না, বাস। ও মজা, ছোট হয়ে গেছে। তোদের জীবন তাহলে একটু সুবিধা করার জন্য আমরা লিখতে পারি, যে কত লিখতে পারি, আগে লিখে নে, কাটাকাটি করে নে, এমনি না তেন আমাকে গালি দেওয়ার জন্য রেডি হবে না, গালি দিতে তো মজাই লাগে, বলে স্যার আপনি এত পাজি কেন। তাহলে এখান থেকে কত হচ্ছে টোয়াইস এম বাইরে আসলো, কত হচ্ছে পি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার বাই কত হচ্ছে টু এম কে বি টি। ওকে, ইন্টু ডিপি বাই ওয়ান বাই টোয়াইস এম নাইন, তাহলে কত আসবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার বাই টোয়াইস এম কে বি টি ডিপি। ওকে, প্লাস এটা থেকে আসবে হাফ এম ওমেগা জিরো স্কোয়ার বাইরে আসলো, তাহলে এটা কত হচ্ছে এক্স স্কোয়ার, তারপর ই টু দি পাওয়ার মাইনাস, এখানে একটা মাইনাস মাইনাস ছিল নাকি প্লাসে ছিল, দেখো মাইনাস ছিল তো, হ্যাঁ এখানে তো একটা মাইনাস থাকবে। ওকে, তাহলে মাইনাস এম ওমেগা জিরো স্কোয়ার বাই
2kbt into x square into dx by e to the power minus m omega 0 square by 2kbt x square into dx। ওই আমাদের কি লাগবে, লিমিট কত হবে, 0 থেকে ইনফিনিটি, হ্যাঁ না? তাহলে 0 থেকে ইনফিনিটি, আমি এতক্ষণ লিখি নেই 0 থেকে ইনফিনিটি। দেখ তো গামা ফাংশন পড়ছে, পাস গামা ফাংশন বসায় দে, শেষ। তাহলে 1 বাই টোয়াইস এম গামা ফাংশন বসায় দে। লেগে রে গামা ফাংশন বসা তাড়াতাড়ি। তাহলে গামা ফাংশন কত হবে দেখ, স্কোয়ারের জন্য কত আসবে 1/2, তারপরে গামা কত হচ্ছে 3/2 বাই কত হচ্ছে আলফা, আলফা মানে এই পুরোটা না দেখ 1/2m kbt টু দি পাওয়ার কত হচ্ছে 2 প্লাস 1 বাই একবারে 2/3 লিখলাম, হ্যাঁ এটা বুঝছিস তো, 2 প্লাস 1/2 না, ওকে বাই নিচের ক্ষেত্রে দে কত আসবে, একবার লিখে দে, তাহলে কত আসবে হচ্ছে সেম জিনিস থাকবে না, তাহলে কত আসবে একবার লিখে দেই, নিচেরটা সাবধান, ওইটার কথা বলি নাই, গামা ফাংশন যারা ইউজ করবি এটার ক্ষেত্রে পি স্কোয়ার নাই, সাবধান দেখিস, মানে পিটি দুবার 0 আছে, তাহলে 0 করলে 2 প্লাস 1 কিসের থেকে আসলো, নিচেরটাই এখানে পি স্কোয়ার থাকলে 2 প্লাস 1 কই সূত্র থেকে আসলো, ওইটা 0 তোর, ও আমি ওইটা 2 দেখতেছি, ও, সেটা ঠিক আছে, তাহলে এটা কত হবে হচ্ছে 2, গামা কত হচ্ছে 0 প্লাস 1/2, আমি উল্টাটা দেখছি, আমি আরে কি করতেছিস 0 লিখছিস, থ্যাংক ইউ, 0 প্লাস 1/2 প্লাস হাফ এম ওমেগা 0 স্কোয়ার, এটা ক্ষেত্রে সেম জিনিস আসবে 1/2, গামা কত আসবে হচ্ছে 2 প্লাস 1/2 বাই কত হচ্ছে আলফা হচ্ছে এম ওমেগা 0 স্কোয়ার বাই কত হচ্ছে 2 kbt টু দি পাওয়ার কত হচ্ছে 2 প্লাস 1/2 বাই, এটা ক্ষেত্রে কত আসবে হচ্ছে হাফ ইন্টু গামা কত হচ্ছে 0 প্লাস 1/2 বাই কত হচ্ছে এম ওমেগা 0 স্কোয়ার বাই 2 kbt, তারপর কত হচ্ছে 0 প্লাস 1 বাই কত হচ্ছে 2, হ্যাঁ তোদের দেখ গামা ফাংশন জানা থাকলে জীবন কত ইজি হয়ে যায় না, না তাহলে এই ইন্টিগ্রেশন করতে করতে তোদের যা অবস্থা হইতো, ওই এটার গামা ফাংশন যারা জানিস না এটা অ্যাকচুয়ালি কেমন জিনিস, এটা তখনই ইউজ করতে পারবি 0 থেকে কত আসবে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এম ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার কত হচ্ছে এন ইন্টু ডিএক্স, এই ক্ষেত্রে গামা ফাংশন লিখতে পাবি, এটা কত আসবে হচ্ছে 1/n আসবে, তারপরে গামা কত আসবে হচ্ছে এম প্লাস 1 বাই কত হচ্ছে এন বাই হচ্ছে আলফা, ওইখানে আলফা একটা থাকবে না, আলফা, যারা জানিস না তাদের জন্য আলফা টু দি পাওয়ার কত হচ্ছে
m প্লাস 1/n। ওকে, তাহলে প্রথমটা একবার বোঝাই দেই। এটার ক্ষেত্রে দেখ কত আছে হচ্ছে, এটার ভ্যালু 2 আছে, তাহলে কত আসলো হচ্ছে, এটার ভ্যালু 2 আছে, তাহলে 2 আসলো নিচে। আর এখানে হচ্ছে m এর ভ্যালু কত আছে 2, 2 প্লাস 1, এটা এর জন্য 2 প্লাস 1/2 আসছে ফর্মুলা। তো যারা জানিস না, এটা গামা ফাংশন লিখে রাখ, এটাকে ইউজ করে বাকিটা এখানে বসাই দিস। এটা লেখা আছে অনলাইন। তোদের দেখবি স্যাররা ক্যালকুলেশন করাবেই না, বলবে বই থেকে পড়ে নেবেন, কিন্তু এগুলার মজা তো ক্যালকুলেশনে না। ফিজিক্স আর কি বললি। তো এটা থেকে এটা থেকে কত আসবে হচ্ছে 1/2m ইন্টু হাফ ইন্টু দেখ গামা √3/2 মানে কত, গামা 3/2 মানে হচ্ছে হাফ ইন্টু √π, হ্যাঁ না? তাহলে হাফ ইন্টু কত হচ্ছে √π, আর এটা উপরে চলে গেল, তাহলে কত হচ্ছে 2m kbt, তার কত হচ্ছে 3/2, বুঝছিস? আর এটা কত হচ্ছে গামা হাফ মানে √π, গামা হাফ মানে √π, এটা উপরে চলে গেল, তাহলে 2m kbt টু দি পাওয়ার কত হচ্ছে হাফ, গেছে এটা। তারপরে হচ্ছে প্লাস, তাহলে এটার ক্ষেত্রে কত হচ্ছে হাফ m ওমেগা জি স্কয়ার, হাফ ইন্টু এটার ক্ষেত্রে কত আসবে হাফ, তাহলে কত হচ্ছে ইন্টু √π, আর এটার ক্ষেত্রে কত আসবে 2 kb t বাই কত হচ্ছে m ওমেগা 0 স্কয়ার, তার হচ্ছে 3/2 বাই নিচে কত আসলো হচ্ছে গামা হাফ মানে হচ্ছে √π, আর এটার থেকে কত আসবে হচ্ছে 2 kbt বাই কত আসবে m ওমেগা 0 স্কয়ার, তার কত আসবে হচ্ছে হাফ। কাটাকাটি করে দে, দেখ √π কাটে, হাফ হাফ কাটে, তো এখান থেকে আসলো হচ্ছে 1/4m, হ্যাঁ না? আর এটা থেকে কত আসবে হচ্ছে, ওখানে দেড়টা আছে, নিচের থেকে একটা গিয়ে বিয়োগ করলো, তাহলে কত আসলো একটা হয়ে গেল 2m kbt, হ্যাঁ না? ওকে, এটার ক্ষেত্রে কত আসলো হাফ হাফ √π কাটলো, তাহলে কত আসলো 1/4m ওমেগা 0 স্কয়ার, আর এটার ক্ষেত্রে কত আসলো 2 kbt বাই কত হচ্ছে m ওমেগা 0 স্কয়ার, তাহলে m ওমেগা 0 স্কয়ার m ওমেগা 0 স্কয়ার, তাহলে m কাটলো, এখান থেকে এখানে আসলো আসলো হাফ kbt। ওকে, তারপরে কত আসলো এখান থেকে যদি দেখিস, এটার থেকেও আসলো হাফ kbt। ওকে, মন খুশি হইতেছে ধীরে ধীরে। থার্মোডাইনামিক্সে তোদের আমি ডিরেক্ট লেখাইছিলাম এই কথাটাই, মনে আছে? যে এভরি কোয়াড্রেটিক টার্ম থেকে কত এনার্জি আসে, হাফ কেভিটি হাফ কেডিটি। যেহেতু থার্মোডাইনামিক্সে অনেক সময় ব্র্যাকেটে লেখা থাকে ডোন্ট নিড রিগোরাস প্রুফ, তার জন্য এখানে প্রুফ করাই নাই, এখানে প্রুফ আছে পড়াচ্ছি। বাট যারা যারা তোরা তোদের থার্মোডাইনামিক্সে কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডার থেকে 4th সেমিস্টারে পড়াশোনা করতেছিস, তোদের কিন্তু প্রুফটা আছে, তোদের মাথায় রাখিস, তোদের এই প্রুফটা আসে 4th সেমিস্টারে, তো ভালো করে প্রুফটা করতে লাগবে তোদের। ওকে, তো কি আসলো ভালো করে দেখ। যেটা বললাম যে অ্যান্সার কি পাইলাম, তোরা যদি দেখিস আমাদের কি ছিল, এনার্জি ইকুয়াল টু কত ছিল p²/2m প্লাস কত ছিল হাফ ওমেগা 0 m0 ওমেগা 0 m ওমেগা 0 স্কয়ার x স্কয়ার। তাহলে এখানে একটা কোয়াড্রেটিক টার্ম, এখানে একটা কোয়াড্রেটিক টার্ম, এটার এনার্জি অ্যান্সার কত আসলো হাফ কেভিটি, এটার অ্যান্সার কত আসলো হচ্ছে হাফ কেভিটি। দেখ প্রত্যেকটা কোয়াড্রেটিক টার্ম থেকে এনার্জি কত আসলো হচ্ছে হাফ কেভিটি, দ্যাট ইজ কত আসলো টোটাল এনার্জি হচ্ছে কেভিটি। এটা কি টোটাল এনার্জি পাইলাম? অ্যান্সার হচ্ছে না, এটা এটা এভারেজ এনার্জি পাইলাম কিসের জন্য, একটা অ্যাটম ওয়ান ডাইমেনশনালের জন্য, কিন্তু আমাদের যদি 3 ডাইমেনশনের জন্য করতে লাগবে 3 দিয়ে গুণ করতে লাগবে, আর হচ্ছে এনটা অ্যাটমের জন্য কত হচ্ছে 3n দিয়ে গুণ করতে লাগবে। ওকে, বুঝছিস? তো এটা মাথায় রাখিস। তো এই যে কথাটা বললাম, এভরি কোয়াড্রেটিক টার্মের সঙ্গে অ্যাসোসিয়েটেড এভারেজ এনার্জি কত হাফ কেভিটি, এটাকে কি বলি ইকুইপার্টিশন ল, যেটা আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সেও প্রুফ করি। ওকে, একই জিনিস সবকিছু ঘুরে ফিরে। যাই হোক, তাহলে টোটাল এনার্জি কত আসবে, টোটাল এনার্জি
আমি আগেই অনেকবার চিৎকার করে নিছি, আর তাহলে চিৎকার করি না, 3 ডাইমেনশনাল যে 3 এন এর জন্য, এন নাম্বারের জন্য এন ইনটু কি হচ্ছে অ্যাভারেজ এনার্জি, তাহলে কত হচ্ছে 3n, আর কত হচ্ছে হাফ কেবি টি, দ্যাট ইজ কত হচ্ছে 3/2 n কেবি টি, এটা গেল হচ্ছে টোটাল এনার্জি। ওকে, এবার আমরা কি বের করতেছি সলিড স্টেট ফিজিক্স এর ক্ষেত্রে স্পেসিফিক হিট, মেন জিনিস ভুলে যাস না আবার, স্পেসিফিক হিটই তো বের করতেছি না, তাহলে কি ছিল বল নাও। এবার শোন, স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি ফর্মুলা ছিল বল, সিবি ইকুয়াল টু ডি বাই ডিটি। এই ক্ষেত্রে কনস্ট্যান্ট ভলিউম আর কনস্ট্যান্ট প্রেসার কিছু যাই আসে না, তাই না, কারণটা সব সেম। তাহলে এটা কত আসবে হচ্ছে, যদি ডেরিভেটিভ করিস কত আসবে 3/2 n কেবি, আর এটা টি এর কত হয় হচ্ছে 1 হয়ে যায়, কারণ টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ 1। তাহলে ফর 1 মোল সাবস্টেন্স কি হবে বলতো, তাহলে হচ্ছে সিবি ইকুয়াল টু কত হচ্ছে 3/2, এটা হচ্ছে কেবি এন কেবি মানে কত, এটা 1 মোল মানে কি হচ্ছে এনটা অ্যাভোগাড্রোর সংখ্যা হবে ইনটু কেবি, তাহলে এটাকে কি বলি আমরা হচ্ছে সিবি ইকুয়াল টু কত হচ্ছে 3 ইনটু আর, হুইচ ইজ এ কনস্ট্যান্ট। ওকে, সো অ্যাকর্ডিং টু ডুলং পেটিট, ডুলং পেটিট ল, তাহলে ডুলং পেটিট ল কি বলে দেখতো, এটা দিল না, তাহলে স্পেসিফিক হিটের কি গ্রাফ পাইলাম দেখতো, এটা হচ্ছে টেম্পারেচার, আর এটা কি হচ্ছে স্পেসিফিক হিট, এটার ভ্যালু কত বলি সিবি ইকুয়াল টু 3 আর, একটা কনস্ট্যান্ট ভ্যালু পাইলি না, তাহলে এটা কত পাইলি, এটা পাইলি, তাহলে এটা কি বলি একটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু পাইলি, যেটার ভ্যালু কত হচ্ছে 3 আর। এবার তার মানে এই যে ডুলংস পেটিট ল আছে, এক্সপ্লেন করতে পারছি আমাদের গ্রাফকে, আমাদের গ্রাফ কি ছিল, আমাদের প্র্যাকটিক্যাল গ্রাফ কি ছিল, সিবি এটা টি, প্রথমে একটু লিনিয়ারলি বাড়ছে, তারপরে কি হচ্ছে এমন করে গিয়ে কনস্ট্যান্ট হয়ে গেছে, তাই তো। এবার তারপরে দেখ তো এইখানে কনস্ট্যান্ট পাইছি কি পাই নাই, পাইছি হাই টেম্পারেচারের জন্য, তো ডুলংস পেটিট ল ভ্যালিড ফর হাই টেম্পারেচার অনলি, ঠিক আছে। এবার দেখ এই যে মডারেট টেম্পারেচার বা অর্ডিনারি টেম্পারেচারও এক্সপ্লেন করতে পারলো না, ইয়া তো আমরা চেষ্টাই করি নাই না, লো টেম্পারেচার তো চেষ্টাই করি নাই। তো কি আছে হচ্ছে ডুলংস পেটিট ল শুধুমাত্র হাই টেম্পারেচারের জন্যই প্রযোজ্য হচ্ছে, আর মডারেট টেম্পারেচার লো টেম্পারেচারের জন্য এ কাজ করতেছে না। তার মানে তোরা এখান থেকে স্পষ্ট ভাষায় স্পষ্টভাবে উক্তি দিতে পারিস যে ক্লাসিক্যাল থিওরির অকাত এতটুকুই, হাই টেম্পারেচারের জন্যই করতে পাবে, মডারেট বা লো টেম্পারেচার করতে পাবে না। তো ক্লাসিক্যাল থিওরি যেহেতু এক্সপ্লেন করতে পারলো না, তার জন্য কি আসবে হচ্ছে কোয়ান্টাম থিওরি আসবে। কোয়ান্টাম থিওরিতে বিভিন্ন লোক এসে বিভিন্ন ভাবে কাজ করবে, তার মধ্যে একজন বিখ্যাত লোক আসবে, সব থেকে বিখ্যাত লোক কার নাম, অবভিয়াসলি আইনস্টাইন, কোয়ান্টামের কথা গল্প করতেছি, তাহলে আইনস্টাইন স্যার আসবে এবং আইনস্টাইন স্যার এসে আইনস্টাইন থিওরি দিবে। এবার আইনস্টাইন থিওরি দিয়ে অনেক কিছু এক্সপ্লেন করতে পারলেও সবকিছু এক্সপ্লেন করতে পাবো কি পাবো না দেখবো, যদি না পাই তখন আর একজন আসবে, তার নাম হচ্ছে ডিবে, তার মানে বুঝিস আইনস্টাইনও পাবে না, হ্যাঁ বলেই দিলাম। তো তারপরে আসবে ডি বাই টি কিউব থিওরি, তারপরে ডিবে এসে অনেক কিছু এক্সপ্লেন করার চেষ্টা করবে। তো এটা হচ্ছে আমাদের মেন ফান্ডা, মেন টার্গেট এটাই। এবার ওটা পৌঁছানোর জন্য এক এক করে যাচ্ছে। তো ক্লাসিক্যাল থিওরির অকাত এইখানে, হ্যাঁ, হাই টেম্পারেচারে কাজ করবে। সো তোরা এইখান থেকে মাথার ভিতরে যেটা সামারি তৈরি করে রাখবি, সেটা সামারিটা কি তৈরি করে রাখবি মাথার ভিতরে, ভালো করে শুন, এদিকে ফোকাস কর। সেটা হচ্ছে আমরা এখন অবধি যে অ্যাজাম্পশনটা ধরছি সেটা কি ছিল, দেখ যে প্রত্যেকটা পার্টিকেলের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেম, তাদের মোশন গুলো ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার, একজনের থেকে আরেকজনের ইন্ডিপেন্ডেন্ট, বাট অ্যাভারেজ এনার্জি আর ডিফারেন্ট। তার জন্য অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেট করলাম, অ্যাভারেজ এনার্জি থেকে আমরা টোটাল এনার্জি ক্যালকুলেট করলাম, এবং সেখান থেকে স্পেসিফিক হিট কি পাইলাম, আচ্ছা একটা কনস্ট্যান্ট স্পেসিফিক হিট পাইলাম, যেটা থিওরিটিক্যালি পাইলাম। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখছি যে লো টেম্পারেচারে এবং অর্ডিনারি টেম্পারেচারে স্পেসিফিক হিট কনস্ট্যান্ট থাকে না। ওকে, স্পেসিফিক হিট হাই টেম্পারেচারে কনস্ট্যান্ট থাকে। তার মানে যদি এই অ্যাজাম্পশনটা কনসিডার করি বা ক্লাসিক্যাল থিওরি কনসিডার করি, তাহলে আমরা শুধুমাত্র স্পেসিফিক হিটের কার্ভ সেটা হাই টেম্পারেচারের ক্ষেত্রেই আমরা এক্সপ্লেন করতে পারছি, লো টেম্পারেচার বা মডারেট টেম্পারেচারের ক্ষেত্রে এক্সপ্লেন করতে পারছি না। তো লো টেম্পারেচার বা মডারেট টেম্পারেচারকে এক্সপ্লেন করার জন্য আমাদের যে অ্যাজাম্পশনটা ধরছিলাম এতদিন অবধি, সেই অ্যাজাম্পশনের মধ্যে কিছু প্রবলেম আছে। তো এই প্রবলেমগুলোকে কি করতে লাগবে, দূর করতে লাগবে।
দূর করার জন্য কোন সায়েন্টিস্টের মাথা থেকে কি বের হয়েছে সেটা আমরা কি করবো হচ্ছে নেক্সট এপিসোড গুলাতে বোঝার চেষ্টা করবো। তো আজকের এপিসোড এইখানে, তোদের এই এপিসোডের ওকে ওয়েব সিরিজের মতো ভাবা, এই এপিসোডের যেটা একটা কোশ্চেন থাকলো, তোরা এবার না একটা সায়েন্টিস্টের মতো করে ভাবা শুরু কর যে কি এমন জিনিস, তোরাও কিন্তু পরেরটা জানিস না, না? তো তোরা ভাব যে 1819 খ্রিস্টাব্দের দিকে এটা আবিষ্কার হয়ে গেছে, কিন্তু তারপরে কেমন করে ইভলভ হবে ওটা জানিস না। তোরা এবার ভাব যে যে অ্যাজাম্পশনটা ধরছিলি সেই অ্যাজাম্পশনের মধ্যে কি চেঞ্জ করতে পারিস, যার জন্য কি আসবে হচ্ছে অ্যান্সার চেঞ্জ হবে। যার জন্য আরো ভালোভাবে এক্সপেরিমেন্টাল কার্ভকে তোরা এক্সপ্লেন করতে পারিস। তো এটাই কি করবি হচ্ছে তোরা হচ্ছে নেক্সট দিন টার্গেট করবি, আমাকে এসে বলবি যে কোন অ্যাজাম্পশনটাকে কি করতে পারিস, ঠিক করতে পারিস। অ্যাজাম্পশনটা মনে আছে তো? তোরা ধরছিস মোশন আর ইন্ডিপেন্ডেন্ট ইচ আদার, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেম। ওকে, তো এটার অ্যাজাম্পশনটাকে কি অ্যাকুরেট, কি এমন ভুল আছে যার জন্য অ্যান্সার দিতে পারলো না? একদমও তো ভুল নাই, পুরাটাই যদি ভুল হইতো তাহলে তো কিছুই এক্সপ্লেন করতে পাইতো না, না? তো এটা জিনিস মাথায় রাখিস। তো লেগে দে, therefore Dulong Petit law or classical theory explain specific heat capacity at high temperature only. ওকে, এবার তারপরে পুরা কার্ভ এক্সপ্লেন করার জন্য আমাদের ফার্দার থিওরির দরকার পড়বে। ফার্দারলি আমরা কি করব, কোয়ান্টাম থিওরির দিকে যাব। ওকে, চল তাহলে আজকে এতটুকুই। তোরা এরপরের দিন একটু বুঝে আসিস যে কি করলে কি আরো ইমপ্রুভ করতে পারিস থিওরিটাকে, এটা ভাবনা চিন্তা করে আয়। ওকে, চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এমন করে আমরা পুরা সলিড ফিজিক্স, পুরা বিএসসি ফিজিক্স, পুরা তোদের আইআইটি জ্যাম সবকিছু এমন করে ইন্টারেস্টিং ভাবে পড়তে থাকবো। ওকে, তোদের এইখানে একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অব্দি নিয়ে যাবো, তাড়াহুড়া করার দরকার নাই, আমরা বুঝে বুঝে পড়াশোনা করবো। ওকে, স্টেপ বাই স্টেপ যাবো, কেমন করে হিস্ট্রি আগাইছে আমরা অমন করে পড়তে থাকবো। ওকে, তাহলেই নতুন কিছুর খোঁজ পাবো আমরা। চল তাহলে টাটা, বাই বাই।